লোকে বলে আমার মুখে নাকি কথা আটকায় না, সত্যের মুখোমুখি হতে দ্বিধা কোথায়? আসলে কি রাজনীতির মানে সুবিধাবাদের চরিত্র? যা দেখছি চারপাশে সবই কি গুজব, নাকি নির্মম কোনো সত্য লুকিয়ে আছে সেখানে? আসুন কথা বলি সরাসরি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকতে চাই। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে আমরা চারজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমার অতিথিদেরকে আপনারা চিনেন। প্রিয় দর্শক, আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে আপনাদেরকে। তবে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আজকের যে বিষয় যেটি আমরা কথা বলবো সেটি হচ্ছে যে হাউজিং সমস্যা এবং সেই সাথে আমরা পুরো দেশে ব্রিটেনে যে সব জায়গায় মেয়র লেড কাউন্সিল রয়েছে সেসব নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমি কথা না বাড়িয়ে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমার অতিথিদের। আপনারা দেখতে পাচ্ছেন আমার অতিথিদের মধ্যে যিনি রয়েছেন, প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি ক্ষুদিরাম আন্দোলনের নেতা, যিনি এই কমিউনিটিতে দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছেন, জনাব মোহাম্মদ হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোয়েব বালানি। জি হক ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা হক ভাই। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তাকে আপনারা চিনেন, তিনি সাবেক কাউন্সিলর জনাব খালেস উদ্দিন। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি তো বড় সুন্দর লাগে, বিষয় কি? ওকে, খালিস ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি। ওকে, খালিস ভাই আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনি যে আমাদেরকে সময় দিচ্ছেন। আপনি তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তাকেও আপনারা চিনেন, তিনি আছেন এই কমিউনিটিতে দীর্ঘদিন থেকে, জনাব মনির হুসাইন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনির ভাই কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে আপনাকে দেখলাম। আমি তো সময় একটু বাংলাদেশে দিই, এই জন্য দেখা হয় এখানে। ও, আপনি বাংলাদেশে বেশিরভাগ সময় কাটান এখন নাকি? কাটাইছিলাম, এখন তো এই কোভিড এর জন্য আছি লন্ডনে। ওকে, মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি, আপনি যে আমাদেরকে সময় দিচ্ছেন গভীর রাতে। ধন্যবাদ আপনাকে। আমার সর্বশেষ অতিথি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জনাব মুস্তাক আহমেদ আসকর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শোয়েব ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। মুস্তাক ভাই আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনি যে আমাদেরকে সময় দিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা কথা বলবো হাউজিং নিয়ে এবং আমরা কথা বলবো মেয়র লেড কাউন্সিল না লিডার লেড কাউন্সিল, এটি নিয়ে আমরা কথা বলবো। এবং আমরা প্রতি সপ্তাহে এটি করার চেষ্টা করছি এবং অনেকেই ভাবছেন যে আমরা বোধহয় কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বা কারো বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন শুরু করে দিচ্ছি। সেটি বিষয় না, বিষয়টি হচ্ছে যে কোন সিস্টেম আমাদের জন্য ভালো, আমাদের কমিউনিটির জন্য ভালো, দেশের জন্য ভালো, এটি নিয়ে আমরা কথা বলবো। আমরা ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক করার জন্য বা কাউকে কিছু বলার জন্য আমরা এখানে বসিনি। আমরা বসেছি যেসব সিস্টেম পাবলিকের স্বার্থ দেখে না, আমরা সব সিস্টেমের ব্যাপারে আমরা কথা বলবো এবং পাবলিক সবকিছুর পরে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মালিক কিন্তু জনগণ এবং পাবলিক, তারাই সিদ্ধান্ত নেবেন। হক ভাই আপনাকে দিয়ে শুরু করি। আমি শুরু করতাম। জি জি, ব্যাপার হলো আমরা যে 3টা এডিশন আগে মাতিছি আমরা। জি জি, 28 মে, 4th জুন আর 11 জুন আমরা মাতিছি দুইও বিষয় লইয়া, হাউজিং এবং কাউন্সিলর সিস্টেম লইয়া। এই দুইটা কিন্তু অনগোয়িং ইস্যু কমিউনিটির লাগি এবং আমরা এটা লইয়া মানুষের ফ্যাক্ট গুলা যদি দেই তাহলে মানুষের অ্যাওয়ার
হইবার অনেক মানুষ কিন্তু একলা একলা এই দুইও সিস্টেমর বা দুইও প্রবলেমর দায় সাফার করা তারা হয়তো জানা নাই যে আরো বহুত মানুষ আছেন এই সিমিলার সিচুয়েশন। গতিকে আমরা ফ্যাক্ট দিয়া ইনভেস্টিগেটিভ ফ্যাক্ট দিয়া এভিডেন্স লইয়া মাতিব। জি এটা ঠিক যে আমরা খেরোর বিরুদ্ধে মাতার লাগি বইছি না, কিন্তু এভিডেন্স যদি সাপোর্ট করে, জি ফ্যাক্ট যদি সাপোর্ট করে তাহলে নাম খোয়া লাগবে আমরা। এটা আমরা জি ইচ্ছা করি না যে খেরুরে আইডেন্টিফাই করিয়া খেরুরে শরম দিতাম, এটা নাই। জি এটা সমাজের লাগি অনুপযুক্ত। এই কারণে হাউজিং এর ব্যাপারে যে আপডেট একটা গত সপ্তাহ থেকে, এটা হলো বর্তমানে যে কোভিড-19 এর ক্রাইসিসের দায় অনেক মানুষের ঘর থেকে বার করে দেওয়ার প্ল্যান আছিল, এভিক্ট করার। যেমন সেকশন 21 বা আরো সেকশন আছে, এটা দিয়ে ল্যান্ডলর্ড হলে মানুষের ঘর থেকে ইজিলি হরাই দিতে পারে কোর্ট গিয়া। জি তো এইটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আন্দোলন হইয়া 18 মার্চ থেকে, এটা আমি আগেও মাতিছি, 18 মার্চ থেকে সেক্রেটারি অফ স্টেট যে জেনরিক আছে, রবার্ট জেনরিকর কথা আছে যে 3 মাস থাকবো মরাটোরিয়াম, মানে ব্যান থাকবো আর কি। কোনো এভিকশন খেরুরে করা যাইতো না, এভিকশন প্রসেস করা যাইতো না। একটারে এই সপ্তাহ 25 তারিখ শেষ হইবার কথা আছে। জি একটা আন্দোলনের দায় যে যারা বেশিরভাগ প্রাইভেট ল্যান্ডলর্ড ও টেনেন্ট যারা এরা আন্দোলন করছেন, যেমন লন্ডন আছে লন্ডন রেন্টার্স ইউনিয়ন, বা আরো আছে ইনক্লুডিং মাইসেলফ এবং আমরা ক্যাম্পেইন। এখন যে রবার্ট জেনরিকে এটা করছে আগস্টের শেষ পর্যন্ত, এটার এক্সটেন্ড করছে না। জি এটা একটা ক্যাম্পেইনের সাকসেস আমি মনে করি, এবং এতে প্রমাণ হয় যদি মানুষ ঠিকমতো অর্গানাইজড ওয়েতে, লিগেল ওয়েতে আন্দোলন করে, তাইলে জেনুইন ডিমান্ড অনেকটা মিট করা যায়। অলরেডি নাই, কিন্তু মিট করা যায়, এবং এটা একটা এক্সাম্পল। আর 2 নম্বর হলে হাউজিং এর যে প্ল্যানিং যেটা, টাওয়ার হামলেটস লইয়াও সেম মিনিস্টার এই তোমার মুশকিলে পড়ছে। যেমন এই যে কইলাম যে ডার্টি ডেসমন্ড আছিল, যে ডেসমন্ড, রিচার্ড ডেসমন্ড ডেইলি এক্সপ্রেস, সানডে এক্সপ্রেসের মালিক আছিল। এই ডেসমন্ডে কনজারভেটিভ পার্টির 12,000 পাউন্ড দিয়া এই যে লবি করছে যে আইল অফ ডক্সো মনে আছে ওয়েস্ট ফেরি একটা প্রজেক্ট আছে, একটা 1 বিলিয়ন পাউন্ডর প্রজেক্ট, ওটার প্ল্যানিং পারমিশন পাইবার লাগে না। তো এটা টাওয়ার হামলেটস কাউন্সিল অপোজ করছে, নট বিকজ টাওয়ার হামলেটস কাউন্সিল ইজ socially aware, but it was a question of losing bribe money that is accompanying always the planning application, যেমন 40 million pound বা 50 million pound নানি। তো ওটা যখন টাওয়ার হামলেটস কাউন্সিলে দিছে না, তখন গিয়া এই জেনরিক রে তারা এপিল করছে ওই যে রবার্ট এই ডেসমন্ডে নানি, এবং এই মিনিস্টারে এইটা গ্রান্ট করে লিছে। এটারে চ্যালেঞ্জ করে টাওয়ার হামলেটস কাউন্সিল কোর্টে গেছে, হাইকোর্টে গিয়া কইছে যে এটা রং এবং এটা বায়াসড। তো এটা হাইকোর্টে কিন্তু এটা বা যে অ্যাপিল যেখানে করা হইছে এরা কিন্তু মানি লইছে, যার কারণে গিয়া এই জেনরিকে স্বীকার করছে যে হয়তো তার ডিসিশনটা অ্যাপারেন্টলি বায়াস। সারির বায়াস এখানে স্বীকার করছে না, অ্যাপারেন্টলি বায়াস। এটা লিগ্যাল একটা টেকনিক্যালিটি, যাতে গিয়া যদি হয় ফুললি বায়াস, তাহলে কোর্টে গেলে এটা সারা তার রং হইব। গতিকে আমরা সাকসেস কেন মনে করি আপ টু এ পয়েন্ট, ফুললি সাকসেসফুল নয়। আর এই যে ওয়েস্ট ফেরির হাউজিং এর প্রজেক্ট একটা, এটা কিন্তু আসলে সোশিয়াল হাউজিং এর প্রভিশন নাই, গরিব মানুষের বা যারা হাইলি সোশিয়ালি ডিপ্রাইভড এরার লাগি নাই, এটা হইলো পয়সা যারা আছে এরার লাগি। গতিকে গিয়া এটা আমরা কমিউনিটির কোনো অর্ডিনারি মানুষ যারা আছে, মেজরিটি মানুষের কোনো বেনিফিট হইতো না। এরপরে আরো আছে অনেক হাউজিং এর ডিটেইলস। এই প্রসঙ্গে আমি একটা কথা কইতাম চাই যে টাওয়ার হামলেটস কাউন্সিলে আজকে বা এই সপ্তাহ একটা ইস্যু করছে একটা পিকচার, যে তারা স্ট্যান্ড আপ টু রেসিজম না, জি স্ট্যান্ড আপ টু রেসিজম যেটা তারা করছে, এটা তো আসলে তারার কোনো ইনিশিয়েটিভ নাই। এটা ওই যে ব্ল্যাক লাইভস ম্যাটার যেটা, এটা লইয়া আমেরিকাতে আন্দোলন শুরু হয়েছে, এবং ওয়েস্টার্ন ইউরোপিয়ান দেশগুলার যে আন্দোলন ওটার লগে তারা একটা হেডলাইনও যার আসলে, কিন্তু টাওয়ার হামলেটস কাউন্সিলের ভিতরে যে রেসিজম আছে
ডিসক্রিমিনেশন আছে, এইটা লইয়া কিন্তু তারা কোনো অ্যাকশন নেন না। গতিকে আমি ওখানে কইতাম চাই আমরা যারা দেখরা বা বন্ধুরা যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বগাস একটা অ্যান্টি রেসিস্ট একটা বানোয়াট একটা ফটো শুট করছে আর কি। যেমন এই যে স্ট্যাচু একটা হরাইলিছে ক্যানারি ওয়ার্ফ থাকি খলে কৌশলে যাতে কেউ বাঙ্গা না হয়, এবার তারা হেডলাইনও গেল যে তারা হরাইলিছে আর এবার এগুলো রইল জিতা নাই না, যখন ঠান্ডা হয়ে যাব বলতা তখন আবার ফিরত গিয়ে আমি খাড়া করবো। এখন এরপরে আজকের সান পত্রিকার একজন লেখক আছে, তার নাম হইল রড লিটু হইল এখন রেসিস্ট এবং মহাত্মা গান্ধীর বিরুদ্ধের মানুষ। আজকে মহাত্মা গান্ধীর পক্ষে লিখেছে, এটা ঐতিহাসিক একটা ব্যাপার। একটা কারণ হইল যে এই মহাত্মা গান্ধীর সাউথ আফ্রিকার যে অ্যাক্টিভিটি আছে ওটার বিরুদ্ধে আফ্রিকান মানুষে কইতরা যে গান্ধীর স্ট্যাচু ওটা বাঙ্গানি উচিত। তো এখন গে উল্টাইয়া গিয়া ও এখন মহাত্মা গান্ধীর আনছে চার্চিলের লগর হিসাবে, অথচ চার্চিলে মহাত্মা গান্ধীরে কইসলা যে হি ইজ এ বেগার নানি, হি ইজ এ বেগার অন আইসলা যে তাই নিও বড়উডো আসলা বড়উডো খান্দাতে আসলা। তো চার্চিলে কন্ডেম করছিল অন বড়উডো একটা কমিউনিটি হল আছে গান্ধীর নামে আমি জানি। জি হয় তো ও এই যে উল্টাপাল্টা আর কি রেসিজমের বিরুদ্ধে যারা মাতে এরা কিন্তু আসলে রেসিস্ট। আন্দোলন হয়েছে, তো আন্দোলনের জোয়ারও তারা একটা দেউর মাঝে গিয়ে এখন একটা হেডলাইনও যাইতো স্যার আর কি। ফর এক্সাম্পল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর যে বর্তমানে মেয়র, নাম হইল হয়তো দুই একজনে শুনতে পারেন, জন বিক্স নাম। জন বিক্সে 22 সেপ্টেম্বর 2013 বিবিসি লন্ডন এই যে সানডে প্রোগ্রাম হয়েছিল আর কি, যে লুৎফুর রহমানে বাংলাদেশি মানুষরে ফেভার করে ওয়েস্টার্ন সাইডে। এটা কিন্তু আসলে লুৎফুর রহমানে করছে না। লুৎফুর রহমানে যেটা করছে এটা হলো বুট যারা দিব এরারে লুৎফুর রহমানে কিছু ফেভার করছে, এটা সমান কথা হইল না। এখন বিক্সে যখন উঠিয়া কয় বাংলাদেশি মানুষ, বিক্সরে এই ব্যাপারে প্রমাণ দেওয়ার দাবি করা উচিত, কারণ বাংলাদেশি মানুষ কোনো বেনিফিট হয়েছে না। মেজরিটি মানুষ হাউজিংও গেলে, এই যে রোমান রোডও গেলে তারা কয় যে তুমি দেন গরিব মানুষ তুমি দেন হাউজিং পাইতে না, অন্য জায়গায় তুমি পথ দেখো এইখান থেকে। এখন আমি হলো আমি দিব গিয়া আপাতত আর কি, এরপরে শুয়েবে আমারে জিজ্ঞা করলে আমি বাকি ডিটেলস করি। থ্যাংক ইউ হক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখি খালিস ভাই আপনি আপনার কি আপনার কাছে কি কোনো খবর আছে, মানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অবস্থা কি? হক ভাই তো একটি ব্যাপার টাচ করেছেন, ফটোশুট একটা হয়েছে, সেটি আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় এবং আমার মোবাইলেও এসেছে। এই ব্যাপারে খালিস ভাই কি শুনতে পাচ্ছেন? খালিস ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, খালিস ভাই শুনতে পাচ্ছেন না। ওকে, আমি 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 যাচ্ছি এখন কার কাছে, মুস্তাক ভাই, সরি মুস্তাক ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? মুস্তাক ভাই? জি, আপনারা আমি শুনতে পাচ্ছি। ওকে, আপনি আপনি কি যেটি হক ভাই যেটি বললেন যে একটা ফটোশুট হয়েছে এবং সেটি আমিও দেখেছি, আমার মোবাইলেও এসেছে ফটোটা। এই ব্যাপারে আপনি কি বলবেন? টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যেটি মানে অ্যান্টি রেসিজম যে একটি প্রোগ্রাম তারা করেছেন, সেটির ব্যাপারে আপনার বক্তব্য কি? ইন্টারন্যাশনাল ব্ল্যাক লাইভস ম্যাটার যে এটা যে রিদম চলছে, এই রিদমের মাঝে আমরা শরিক হইয়া টাওয়ার হ্যামলেট কাউন্সিলে ওটা দেখাইতো স্যার যে আমরা রেসিজমের এগেইনস্টে, কিন্তু মূল রেসিজম টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ভিতরে। যদি মূল রেসিজম না হইতো তাহলে তারা জেন্টিফিকেশনের লাগিয়া স্মুথলি হাউজিং লইয়া প্ল্যানিং করতো না। আমি এটা বুঝাইতাম স্যার, তারা যদি জেন্টিফিকেশন বলতে ওটাও বুঝাইতাম চাইছি। আমি ওয়েস্টমিনস্টারের খবর লইছি, আজকে ইলিংটনের খবর লইছি, লইয়া এখন দেখা যায় লন্ডনের মাঝে সবচেয়ে ওভার ক্রাউডেড বড় হইল গিয়া ওয়েস্টমিনস্টার। কিন্তু ওয়েস্টমিনস্টারের কিছু কিছু মানুষ আছেন টাওয়ার হ্যামলেটস, আমি তারা পার্সোনালি 6 বছর ধরে আছেন, এখনো তারা বিট করতে পারে, এখনো ওয়েস্টমিনস্টারের হাউজিং লিস্ট আছে। এখন টাওয়ার হ্যামলেটস তো ওয়েস্টমিনস্টারের তুলনায় ওভারক্রাউডিং উল্টা নাই। তারা যে অবস্থা আরম্ভ হয়েছে এটা টোটালি জেন্টিফিকেশন। আর আপনি যে ফটোর কথা করা, এই ফটো এটা হয়েছে কি একটা বার্তা দিয়ে মানুষ পাবলিকর আই ওয়াশ করা। আর আমরা যে বাইসা বলতো আমরা বোর্ড দিয়ে বানাইছি, এরা আমরা
বেহল মনে করো না আমরা কোনটা বুঝি না আল্লাহ জানে তারা আমরা একটা তাকে আর্থা কইয়া বুঝাই তারা কি তা মানে ওই যে একটা তাকে আর্থা কইয়া বুঝাই আমরা কিন্তু তারা এই জিনিস খেয়াল করে না ভবিষ্যতে যখন মানুষে টের পাইব যেমন ৭১-এর যুদ্ধ দেখছি ওয়ার্ল্ড ক্লাস আর্মি আছিল পাকিস্তানি আর্মি কিন্তু মানুষের লাঠি বললাম লইয়া গিয়া মানুষে পাকিস্তানি আর্মির লগে মাইর করতে চাইছে টাওয়ার হামলেট নি এরকম মানুষের ঝুঁকি উঠবো আর এরা বুটো লাগি গেলে জারু দিয়ে নিয়ে এরা কপালও মারবো আমি ওখানে ওটার লাগে ও দিনটা দেখা লাগে আমি ওয়াইট করলাম আর মানুষের আমি বেশি দিন একটা থেকে আটটা কইয়া টকতা বার্তা নাই ঠগার একটা লিমিট আছে আর বেহায়াপনারও একটা লিমিট আছে they are exceeding the limit simply they are after the photo shoot আর কেমনে ভগবানকে খুশি রাখতাম এছাড়া আর তার কোনো ইয়ে নাই কিন্তু কমিটির মানুষের যে তারারে যে এক্সপেকটেশন লইয়া বুট দিয়া তারারে দেওয়া হয়েছে they are not doing anything জি মুস্তাক ভাই আপনিও কইরা যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর ভিতরে মানে রেসিজম আছে বা বর্ণবাদ আছে রেসিজম যদি না হইতো তাহলে সোহেব ভাই হাউজিং ওর কনসালটেশন আরম্ভ করছে করার পরে আমি কিছু কাউন্সিলর হল তোরে জিজ্ঞাসি তারা বলে না এটা আরম্ভ হয়ে গেছে আমরা পরে বাদ দিলেই বাদ না দিয়ে এখন প্রপার প্ল্যান করিয়া কিরকম ভাবে কি করইতো না নাম্বার 1 হইল কেউ যদি টাওয়ার হামলেট থাকে হোমলেস হয় তারে অন্য আনো ফাটাই লইব 3 বছর পরে তাই যদি নাইতো পারে he will stay there আমরা যে মুস্তাক ভাই কাউন্সিলে করেন না অন্যান্য কাউন্সিলে করেন না আমরা এখানে কোন ধরনের ফায়তারা আরম্ভ হয়েছে আর এটা কার স্বার্থে আর ফটো তুলি বেড়াইলাম আর ইয়ে করলাম একটা থেকে একটা স্ট্যাচু হরাইলাম আর ব্ল্যাক লাইভ ম্যাটার হইয়া চিৎকার দিলাম কিন্তু অ্যাকচুয়াল প্রবলেম যেটা এটারে আমরা সলভ করলাম না এই যে জেন্টিফিকেশন এটা বহুত বড় একটা প্লট যেরকম ভাবে ব্রিকস্টোনটা খালি রয়েছে ওয়ার্কিং ক্লাস পিপল থাকিয়া যেরকম ভাবে হ্যাকিংটা খালি রয়েছে একেবারে ক্লিয়ার রেসিজম আরম্ভ হয়েছে আর উপরে দিয়ে তারা দেখা আপনি মুস্তাক ভাই আপনি কি তা মনে করেননি যে মানে হেকনি এবং ব্রিকস্টনের মানে ধারাবাহিকতা চলে টাওয়ার হ্যামলেটস এখন জি হয় আচ্ছা এটার প্রমাণ আমার হক পাইছে কইবা নেই তার কাছে অনেক এভিডেন্স আছে ওকে দেখি খালিস ভাই কি তাবেন খালিস ভাই কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি ভাই শুনতে পাচ্ছি আপনি মানে মাঝে মধ্যে কি মানে হারিয়ে যান কি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মতো হারিয়ে যান নাকি না আমার জানি না আজকে একটু প্রবলেম হচ্ছে জানি না কেন হক ভাই মানে বলতেছেন মানে যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মধ্যে রেসিজম আছে মুস্তাক ভাইও বলছেন এবং মানে দুজনই তারা বলছেন যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভিতরে রেসিজম আপনি কি বলবেন এই ব্যাপারে শোয়েব ভাই হক ভাই আমার বড় ভাই আমি ওনাকে শ্রদ্ধা করি ইনস্টিটিউশনালি রেসিজম শুধু টাওয়ার হ্যামলেট কাউন্সিল না সব জায়গায় ইনস্টিটিউশনালি রেসিজম আছে এইটা কোনো অবস্থায় আমরা ডিনাই করতে পারবো না কিন্তু আমাদের টাওয়ার হ্যামলেট কাউন্সিলে রেসিজম হচ্ছে চামচাগিরি বেশি আচ্ছা বুঝছেননি জি দেখেন আজকে আমি একটা কথা বলি আজকে দুইজন যারা ট্রেড বিজনেস করে ট্রেড ওই স্টল বিজনেস যারা করে জি দুইজন লোকে আমাকে বলছে এই কোভিড-19 সময়ে কনজারভেটিভ গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণ বাংলা জায়গায় প্রণোদনা বলে ইংলিশে গ্রান্ট বলে গ্রান্ট দিছে স্মল বিজনেসের জন্য কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন অনলি 360 পাউন্ড একটা স্টলকে দেওয়া হয়েছে কাউন্সিল থেকে 360 পাউন্ড অনলি এটা কোন বেসিসে দেওয়া হলো এটি ওইটা ওদেরকে গ্রান্ট দেওয়া হয়েছে গ্রান্ট যেমন স্মল বিজনেসকে 10,000 পাউন্ড 25,000 পাউন্ড দেওয়া হয়েছে
স্টলকেও 360 পাউন্ড গ্রান্ট দেওয়া হয়েছে। এই যে আমাদের কাউন্সিলর ভাই বোনেরা ছেলে মেয়েরা ওরা আজকে আমার কোয়েকশন হইলো ওই টি শার্ট বানিয়ে ওই পিকচারটা আপনি হয়তো হক ভাই দেখছেন বলছেন উনি বলাই আমি বলতেছি না হয় আমি বলতাম না এই কথাটা, কারণ আমার হাত আর আমার গাল এইখানে যারা এই বছর যারা কাউন্সিলর নিযুক্ত হয়েছে অনেক বেশি কাউন্সিলর, আমি সহ আমার কিছু বন্ধু বান্ধব আমরা মিলিয়ে ইনক্লুডিং সিরাজ হক সাহেব আমরা মিলিয়ে ওদের জন্য নমিনেশন নিছিলাম অনেক কষ্টের বিনিময়ে। কিন্তু আজকে তারা এই যে স্টল বিজনেস বা আমাদের রেসিডেন্ট হলের উপরে অনেক ধরনের অন্যায় করতেছে, তারা কিন্তু এটা রিয়েলাইজ করতেছে না। তারা কি করতেছে, আজকের যে স্ট্যান্ড আপ এগেইনস্ট রেসিজম যে ডায়লগটা লেখা হয়েছে, আজকে যদি টাউনলেটের কাউন্সিলর মেয়র সাহেবকে নিয়ে তারা মাইল্যান্ড পার্কে, যেখানে কোনো পলিটিক্যাল হওয়ার কথা না, ডেমনস্ট্রেশন হওয়ার কথা না, তারা যদি এটা করে তাহলে আমরা সাধারণ জনগণ যারা আমরা কোথায় যাব? আমরা ওই 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 ব্যানারটা যারা দেখেছে কাকে দেখেছে? কারণ টাউনলেট কাউন্সিল হলো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের মা বাপ সবকিছু। এখন কাউন্সিল যদি আমাদেরকে বলে স্ট্যান্ড আপ এগেইনস্ট রেসিজম, তো আমরা কাকে দেখাবো? কাকে দেখানো হচ্ছে এটা? আমার কথাটা আপনি বুঝতেছেন যে এটা ওনারা কাকে দেখাচ্ছেন? ওনারাই তো অথরিটি, আমরা পাবলিক বা জনগণ আমরা এটা নিয়ে ওনাদেরকে দেখাবো। কিন্তু তারা এত অসহায়, তাদের কিছু করার নাই, সার্ভিস দেওয়ার কোনো ক্ষমতা নাই তাদের। তারা কি টি শার্ট, ওরা যে টি শার্ট বানাইছে প্রশ্ন করেন ওই টাকাগুলো কোথেকে আসছে? ওরা কে দিছে ওদেরকে ওইটা? এটা আপনি কি মনে করেন মানে এগুলো যে পলিটিক্যাল স্লোগানের মতো বা পলিটিক্যাল ব্লাফ যেটা কি বলা হয়, কিছু না করে ওরা কি করতেছে? ওরা এখন আমাদের পাবলিকের অ্যাটেনশনটা অন্যদিকে নিতেছে। এইখানে মাইল্যান্ড পার্কে রেসিজমের কি হচ্ছে? আমি যেটা বিলিভ করি, হক ভাই যেটা বলছেন, হয়তো বা রেসিজম ইনস্টিটিউশনালি রেসিজম আছে টাউন হলের ভিতরে, কিন্তু মাইল্যান্ড পার্কে আমাদের কমিউনিটিতে তো কোনো রেসিজম নাই। আমরা বাঙালি বলেন, সোমালি বলেন, সাদা লোক বলেন, আমরা সবাই একসাথে বাস করতেছি। আমার নেক্সট ডোর সাদা ফ্যামিলি বাস করে। আমরা তো কোনোদিন রেসিজমের শিকার হই নাই। তবে এই ব্যানারটা ওরা কাকে দেখাইতেছে এবং এরা কেন এটা করতেছে? তারা যদি বলে স্ট্যান্ড আপ এগেইনস্ট রেসিজম, আমরা কাকে দেখাবো? আপনার প্রশ্ন? আমার প্রশ্ন মুশকিল হচ্ছে কি, এই যে আমাদের কাউন্সিলর ভাই বোনেরা আছেন, মেয়র সাহেব তো আসবেনই না, বাদ দিলাম, ওই যে কাউন্সিলর ভাই বোনেরা আছেন বা ছেলেমেয়েরা আছেন, ওনারা তো আসে না এখানে, এইটাই সমস্যা। আর যত সব সিলেটি ভাষায় বলে নবডং, যার নবডং আছে তারা করে দিব। এদের সব কাউন্সিলর না, আমি সবাইকে এক পাল্লায় মাপবো না, অনেকেও ভালো কাজ করতেছে, প্রয়োজন হইলে যে সময় ভালো কাজ বলার সময় আসবে বলবো। আজকে আমি সারপ্রাইজ, 360 পাউন্ড কি একটা টাকা হইলো একটা স্টলে, কমপক্ষে প্রত্যেক দিন 1000-1200 পাউন্ডের বিজনেস করতেছে। ওদের বিজনেস আজ 3 মাস যাবত নাই। ওদেরকে গ্রান্ট কত দেওয়া হয়েছে? 360 পাউন্ড। এদেরকে কত দেওয়া উচিত? আপনার কাছে কি জানা আছে এটি? ওরা যদি স্মল বিজনেস হয়ে থাকে, তাহলে একটা স্মল বিজনেসকে যত দেওয়া হয়েছে তাদেরকে অত দেওয়া হইতো, কারণ ওনারাও স্মল বিজনেসের যে কম ব্যবসা করতেছে না। আপনি দেখেন আমাদের হোয়াইট চ্যাপেল স্টল আছে, এরপরে ওই ফিফথ স্ট্রিট মার্কেটে স্টল আছে, পপলায়, ওয়াপিং এ আমাদের স্টল আছে, শেডুয়েলে স্টল আছে, হোয়াইট চ্যাপেল স্টল আছে, রমন রোডে আছে, বেতনাল গ্রিনে আছে। ওনারাই তো ভালো ব্যবসা করতে। 1000 পাউন্ড তো প্রত্যেক দিন ওরা যে কোনো উপায়ে করে, 500 পাউন্ড তো করে। স্মল বিজনেসে একটা ছোট দোকানে যদি 1000, 1200, 500 পাউন্ড করে,
তাহলে তারাও তো সেম বিজনেস করে, তারাও তো ওই বিজনেসটা লস করছে অনেকদিন, কেন তাদেরকে দেওয়া হবে না? এবং এটা এটা দায়িত্ব আমরা তো আমি তো বলতে পারি বা আপনি বলতে পারেন যে মেয়রের, আসলে মেয়রের তো দায়িত্ব ঠিক আছে, কিন্তু মেয়রকে যারা লিড দিতেছে তাহারা তাহাদের নিজের স্বার্থ হাসিলের জন্য, পজিশন নেওয়ার জন্য, একজন মেয়রের অ্যাডভাইজারের বেতন 8,000 পাউন্ড, একজন ক্যাবিনেট মেম্বারের বেতন 20,000 পাউন্ড। কে ক্যাবিনেটে যাবে, কে মেয়রের অ্যাডভাইজার হবে, কে চেয়ার হবে, এই রেস নিয়ে তারা ব্যতিব্যস্ত। এবং আমি শুনতেছি মেয়রকে অনেক ধরনের প্রলোভন দেওয়া হচ্ছে যে তোমার বিরুদ্ধে টিকার হবে না, তোমাকে আমি ডিল করব, আমার কাছে 500-200 মেম্বার আছে লেবার পার্টির, এই সমস্ত বকাস কথা বলে ওরা আজকে মেয়রকে রং ইনফরমেশন দিয়ে ওরা পজিশন নিচ্ছে আর আমাদেরকে দুর্বল করতেছে, আমাদের কমিউনিটিকে দুর্বল করতেছে। আমি মুস্তাক ভাইয়ের কথায় 100% একমত। মুস্তাক ভাই যে কয়টা কথা বলেছেন এগুলো আমরা বিচার বিবেচনায় নিতে হবে। থ্যাংক ইউ খালিস ভাই। আপনারা কিন্তু মুস্তাক ভাই যেটি বলছেন যে তারা কাউন্সিলর তৈরি করেছেন, তো আপনারা কাউন্সিলর তৈরি করেছেন, এটা মানে বাংলা ভাষা যেটি বলে আর কি, যে এই পাপ আমার, এই পাপ তোমার। এখন আপনারা যখন কাউন্সিলর তৈরি করবেন, আপনাদেরকে তো তৈরি করতে হলে তো আপনাদেরকে বুঝতে হবে যে কাকে তৈরি করছেন আপনি। এখন যারা কমিউনিটির কল্যাণে কাজ করে না তাদেরকে আপনারা তৈরি করেন, আপনারা আপনাদের প্রয়োজনে নিয়ে আসেন, আবার আপনাদের যখন প্রয়োজনে আপনার ডাকে সাড়া না দেয় তখন আপনারা তাদের বিরুদ্ধে কথা বলেন বা তাদের ব্যাপারে সমালোচনা করেন। ভবিষ্যতে কাউন্সিলর যাকেই মানে আপনারা সিলেক্ট করবেন আপনাদের মধ্যে, তখন তো বুঝে শুনে তো করা উচিত, আমি যেটা মনে করি। আমি আসছি খালিস ভাই আপনার কাছে, দেখি কার সাথে, মনির ভাইয়ের সাথে কথা বলি, কারণ মনির ভাইয়ের সাথে কথা না বললে মনির ভাই হয়তো রাগ করতে পারেন, বুঝছেন। আর মনির ভাই তো মানে দীর্ঘদিন পরে মনির ভাইকে দেখছি আমি, মনির ভাই কিন্তু যেভাবে আছেন সেভাবেই আছেন। মনির ভাই তো বয়স আর বাড়ে না নাকি? থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার দোয়ায় আল্লাহ এরকম রাখছে আপনাকে, ইনশাআল্লাহ। জি। থ্যাংক ইউ মনির ভাই। মনির ভাই, কি আপনি জানেন টাওয়ার হ্যামলেটসের ঘটনাগুলো বা হাউজিং এর যেসব সমস্যা হচ্ছে এবং ব্রিটেনের যে রাজনীতি যেটি এখন আপনার মানে যেটি হচ্ছে আর কি, মানে রেসিজম, সবাই রেসিজমের এগেইনস্টে দাঁড়িয়ে গেছে, এবং হক ভাই যেটি বলছেন যে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে যারা লিখতো এখন তারাই মহাত্মা গান্ধীর পক্ষে আবার লিখছে। আপনার এই ব্যাপারে আপনার বক্তব্য কি বলেন? প্রথমত আমি যেটা আলাপ থেকে বুঝতেছি, আপনি প্রথম যেটা বলছিলেন যে ওই যে এক্সিকিউটিভ মেয়র এবং হাউজিং, হ্যাঁ হাউজিং, এক্সিকিউটিভ মেয়র সম্পর্কে আমার অনুবাদের কথা থেকে আমি যেটা বুঝতেছি যে এক্সিকিউটিভ মেয়র যে সিস্টেমটা, একটা কথা আছে যে অ্যাবসলিউট পাওয়ার কোনো অবস্থায় ঠিক না, এবং এক্সিকিউটিভ মেয়রের পাওয়ারটা হইল অ্যাবসলিউট, যার জন্য ওই অন্যান্য যারা আছেন যেমন কাউন্সিলররা, ওনাদের কাছে তেমন একটা পাওয়ার নাই। যেমন ওই যে কাউন্সিলর খালেসুদ্দিন বললেন যে কোনো একটা যেমন হাউজিং বা অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, একজনকে লিড মেম্বার বা একজনকে দায়িত্ব দিল, এইটা মেয়রের দায়িত্ব, মেয়র চুজ করবে, যেরকম পার্লামেন্টে এমপি মন্ত্রী বানায় এরকম মেয়রও বানায়। ব্যাপারটা দাঁড়াইলো কি, যে আমরা ঠিকই কাউন্সিলর পাঠাইলাম কাউন্সিলে, কিন্তু সে তো স্বাধীনভাবে ফাংশন করতে পারতেছে না। হি ইজ অ্যাকাউন্টেবল টু the executive mayor because executive mayor has absolute power. যার জন্য এই সমস্যাটা আমি যেটা এই আলোচনা থেকে বুঝতেছি, সমস্যাটা এই জায়গায়। সুতরাং প্রথমত আমরা আবার ওই আগের যে ক্যাবিনেট সিস্টেম যেটা, ওইটাতে ফিরে যেতে হবে। এক্সিকিউটিভ মেয়র থাকলেই কিন্তু যাদেরকে আমরা প্রতিনিধি বা কাউন্সিলর করে দিব তাদের তেমন একটা সে থাকবে না বা থাকে না, কারণ এক্সিকিউটিভ মেয়র মেক অল দিস ডিসিশন, এবং উনি আবার ওই বিভিন্ন কাউন্সিলরদেরকে বিভিন্ন দায়িত্ব বন্টন করে দেন, যার জন্য তারা মেয়রের কাছে অ্যাকাউন্টেবল, নট টু দি পাবলিক, নট টু দি কাউন্সিল। প্রবলেম ইজ দেয়ার। সুতরাং আমার মনে হয় এখন যেটা টাওয়ার হ্যামলেটে যেটা করা দরকার, যে
এই মেয়রাল সিস্টেম, এক্সিকিউটিভ মেয়রাল সিস্টেমের পরিবর্তে ক্যাবিনেট সিস্টেম যেটা আগে যেটা ছিল, লিডার লেড কাউন্সিল, ওইটাতে গেলে তখন হবে কি, তখন কাউন্সিলররাও দে উইল এনজয় সাম পাওয়ার, তাদের কাছে যখন থাকবে কিছু পাওয়ার, দেন দে আর অ্যাকাউন্টেবল টু দি পাবলিক, তখন পাবলিক তখন তাদেরকে সামনে পাবে, কারণ সে তো একটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতেছে, সে তার ওয়ার্ডের মেম্বারের কাছে, জনগণের কাছে তার সব সময় থাকতে হয়, যেতে হয়, সার্জারি করতে হয়। তখন তার কাছে যখন যায়, তখন যখন এই সাধারণ মানুষ যা চায় বা তাকে যখন প্রশ্ন করে বা কিছু চায়, তখন তার কাছে যদি পাওয়ার থাকে, if he can exercise his power, he can do something for the community. Otherwise সে তো কিছু করতে পারবে না। সুতরাং আমি মনে করি যে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের যারা মানে নেতৃত্ব দিতেছেন পাবলিক অথবা কাউন্সিলে বা পলিটিক্সে যারা আছেন, they need to rethink about the system, মানে যেটা এখন আছে। তা আমার মনে হয় এই সিস্টেম যদি পরিবর্তন হয়, আই বিলিভ যে এখন যে সমস্যা আছে কিছুটা লাঘব হবে, বিকজ অফ অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, এবং যে পাওয়ার যে ডিস্ট্রিবিউশনটা এটা একজনের কাছে থাকবে না, সমস্ত কাউন্সিলর কাছে বিভক্ত থাকবে। আরেকটা কথা হলো এই যে এখানে কথা আসতেছে যে টাওয়ার হ্যামলেটের ফটো শুটিং এবং রেসিজম, আমার মনে হয় ওনারা, আমিও টাওয়ার হ্যামলেটে কমিউনিটি অ্যাক্টিভিটিস বলেন আর পলিটিক্স বলেন আর কাজ বলেন, আমি তো অনেকদিন এখানে কাজ করছি শিক্ষক হিসাবে, এবং আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস আমি এখানে করছি, ওই যে বাংলা অনেকগুলা ব্যাপারে আমি মানে ইনভলভ ছিলাম, বাংলাদেশ টিচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমি ছিলাম। আমার অভিজ্ঞতা যেটা, যে উনারা যেটা বলতেছে, আমি এই রেসিজমের কথা আমি উনাদের সাথে এই তাদের ভিউটা শেয়ার করি এই জন্য যে আন্ডার দি টেবল বা এই মানে নিচে যথেষ্ট রেসিজম আছে, আর উপরে উনারা দেখাচ্ছেন ওই যে বললো ফটোশুটিং করে যে উই আর ডুইং সামথিং, আমরা রেসিস্ট না, কিন্তু রিয়েলি ডেফিনেটলি এখানে এইরকম মানে অবস্থা বিরাজ করতেছে, এর জন্য এই কমপ্লেন আসতেছে। এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু তাদের হাইড করার সুযোগ আছে, হাইড হওয়ার সুযোগ মানে এই যে ফটোশুটিং করলো বা দেখাইলো সামনে আইসা যে আমরা উই আর ডুইং সামথিং এগেইনস্ট মানে রেসিজম, কিন্তু তখন তো পাবলিকে দেখলো যে না, তো তারা কিছু করতেছে, কিন্তু আসলে তো প্র্যাকটিক্যালি যখন যাবেন তখন দেখবেন, আপনি দেখেন দেয়ার আর সো মেনি ইস্যুস উইদিন দি কমিউনিটি। যেমন এই যে কিছুদিন আগে এই যে কোভিড-19 এর ব্যাপারে আপনার সবাই জানেন যে কত রকমের মানে ডিসঅ্যাডভান্টেজ ছিল এই এথনিক মাইনরিটি কমিউনিটি। ইভেন তারা যে হসপিটালে যে কেয়ার পাওয়ার কথা, এই পরিমাণ কেয়ার পায় নাই। অনেক যারা এই সাফারার তারা এগুলা প্রকাশ্যে বলছে, এবং এই যে কিছুদিন আগে যে রিপোর্ট পাই রইল, এইখানে তো এটা পরিষ্কার যে যতটুকু মানে তারা হসপিটালে কেয়ার পাওয়ার কথা এটা পায় না, এবং এটা বেশি করছে টাওয়ার হ্যামলেট, এই লন্ডন হসপিটাল। তো এটা কি বলে আমাদেরকে যে দেয়ার আর সাম ইস্যুস, এটা তো পরিষ্কার ভাবে এখন সারা দেশব্যাপী এটা মানে বাস্তব একটা বিষয়। তো কথা যেটা হলো যে যদি গভর্নমেন্ট এখন যে এই কমিশন করছে, এইটা যদি কিছু অ্যাড্রেস করা যায়, এবং সবচেয়ে আসল যে ব্যাপার হলো টাওয়ার হ্যামলেটের রেসিজমের জন্য টাওয়ার হ্যামলেটের পলিটিশিয়ান বা টাওয়ার হ্যামলেটের কাউন্সিলররা বা টাওয়ার হ্যামলেটের অ্যাক্টিভিস্টরা, they have to address it, and to address it আমি মনে করি যে they need to change the system, যেভাবে এখন এই যে মেয়র লিড, এক্সিকিউটিভ মেয়র লিড যে সিস্টেম, এই সিস্টেমের জন্য এইটা আরো কমপ্লিকেটেড হবে, এবং এথনিক মাইনরিটি এখানে আরো সাফার করবে। এবং এটা তো ওয়াইড স্প্রেড, এখন এটা তো নাথিং, নো ওয়ান ক্যান হাইড ইট যে রেসিজম।
কিন্তু অল ওভার দি ওয়ার্ল্ড এটা ডিসকাশন হচ্ছে যে এথনিক মাইনরিটি কিভাবে সাফার করতেছে। এবং যেহেতু বাঙালি কনসেন্ট্রেটেড এরিয়াটা এবং we know for a fact for a long time that there are so many issues in there. Housing এখানে বলতেছেন যে সোশিয়াল যে হাউজিং, কিন্তু সোশিয়াল হাউজিং নট মাচ অ্যাভেলেবল ফর যারা পুয়ার পিপুল আছে, তাদেরকে কাজ না হইলে সে ঘর পাবে না। ওই যে ওখানে ভাই বললেন, তো সে তাকে অন্য মানে যদিও তাকে এখানে তাইলে ওই যে এক রুমে 2 রুমে 5 জন 7 জন 10 জন এইরকম অবস্থায় থাকে। So this is not healthy situation at all for a community. এই ওভারক্রাউডেড ঘরে থাকলে বাচ্চারা লেখাপড়া করতে পারবে না, যারা থাকে তাদের স্বাস্থ্য সুস্বাস্থ্য আমরা কোনো অবস্থায় আশা করতে পারি না, ফিজিক্যাল বলেন আর মেন্টাল বলেন। সো দিস আর দি ইস্যুস। সো আমি যেটা মনে করি যে পলিটিশিয়ান নিড টু রিথিঙ্ক অ্যাবাউট where they stand and what they need to do. Thank you মনির ভাই, থ্যাংক ইউ আপনার to address those issues. থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেসব ব্যাপারে কথা বলছেন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যেটি যে হাউজিং এবং পুয়ার হাউজিং এর কারণে এবারের যে মহামারী যেটি দেখা দিয়েছিল, এবং একটি রিপোর্টে দেখা গিয়েছে যে এথনিক মাইনরিটির প্রচুর লোকজন মারা গিয়েছেন। এবং আমি জানি না সেটির জন্য কি পুয়ার হাউজিং দায়ী কিনা। আমি দেখি হক ভাই কি বলেন। হক ভাই, পুয়ার হাউজিং যেটি এটি যে আপনি তো একটি রিপোর্ট যেটি বেরিয়েছে যে এথনিক মাইনরিটি বেশি মারা গেছে এই কিসে মহামারীতে। হক ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, তো আপনার কি ধারণা যে পুয়ার হাউজিংটা এর জন্য অনেকাংশে দায়ী? আমি সরি, তুমি বলে আমার ধারণা, আমার সারা লাইফ খাটাইয়া আমি আপনার বিরুদ্ধে ধারণার তো কোনো প্রশ্ন উঠে না। আমি তো এটা কমপ্লিটলি কনভিন্সড। আজকে যেটা আমি কইম আর কি, আমি আইয়ার এই যে খালিসউদ্দিনে কইছেন ইনস্টিটিউশনাল রেসিজম, এটা আমি ক্লিয়ার করার দরকার ফর দি রেকর্ড। এরপরে তোমার এটা আমি আইয়ার ইনস্টিটিউশনাল রেসিজম কিতা কইতরা খালিসউদ্দিন আমি জানি না, তবে আমি তোমার কোটেশন দেই। বিক্সে যেটা কইছে লুৎফুর রহমান সম্পর্কে, না বিক্সে কইছে অল অফ দি মেয়র্স ক্যাবিনেট are Bangladeshi, and his primary policy focus has been the concerns of one community, the Bangladeshi community. Ida bigse hoise 22 September 2013 a Sunday London is a segment that a Sunday politics program আছে BBC, এবং এটা লইয়া লুৎফুরর ক্যাবিনেট বা লুৎফুরর সাপোর্টার ওয়া লাগে না, এটা যে কোনো মানুষে এটা আপত্তি করার দায়িত্ব। কারণ লুৎফুরে কোনোদিন বাংলাদেশি কমিউনিটির এই ইন্টারেস্টের প্রায়োরিটি দিয়া ডিসিশন নিছে না। আমি কইয়ার একটা আমি 100 বার টুইটার আমি পোস্ট করছি এটা গত কয়েক বছরে, এবং বিগসরে আমি ডাইরেক্টলি চ্যালেঞ্জ করছি এখনো করিয়ার যে বিগসে he has to withdraw that, apologize for that racist, unsubstantiated, hateful incitement. He may have complaints against Lutfur's policies, but he cannot make up, he cannot invent for expedition a racist excuse. And it's nothing to do with Lutfur. It is to do with the whole Bangladeshi community. কারণ লুৎফুররা তো অ্যাটাক করছে না, করছে বাংলাদেশি কমিউনিটি। এবং বিগসের ইমপ্লিকেশন, ডাইরেক্ট ইমপ্লিকেশন হইল যে বাংলাদেশিস আর নট এন্টাইটলড টু কাউন্সিল সার্ভিসেস। দ্যাটস হোয়াট ইজ হ্যাপনিং ইন দ্যাট স্টেটমেন্ট। এবং বিগসরে এই রিচার্ড মরিজ এ কিউসি, রিচার্ড মরির রুলিংও বিগসরে ও কথার উপরে সাপোর্ট দিয়া মরিয়ে এটা একটা ব্লাফ দিছে। আমি আগেও কইছি যে মরির ব্যাপারে আমার অনেক বক্তব্য আছে, কিন্তু I have got other priorities, that's why I'm not dealing with him. But Mori is totally wrong to exonerate John Biggs over that remark. Nothing to do with Lutfur, I must make it clear, and nothing to do with institutional. It is an individual, John Biggs, making that assertion on the record, knowing full well
that he's making a statement to the BBC, which has happened, on the 22nd of September 2013. এখন almost 7 years. I speak here on this point as the trustee of the registered charity called Tower Hamlets Race Equality Council. আমি এখন ট্রাস্টি, কিন্তু I have been its active member for nearly 50 years. Nobody else has been a member for as long as I have been and supporter. So I know what is going on in Tower Hamlets on racism. It's not about institutional racism. And linguistically, আরেকটা কথা institutional racism তো আইলো তোমার এই যে স্টিভেন লরেন্সর মারা যাওয়ার পরে ইনকোয়ারির সময় আইলো ডিবেট, কারণ ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার হলরে একিউজ করা হয়েছিল ইন্ডিভিজুয়াল রেসিজম দায়, আর ওটারে হোয়াইট ওয়াশ করবার লাগি এই যে রিপোর্টার চেয়ারম্যান যে আছিল নানি, হেই কেন কম্প্রোমাইজ করিয়া এই ফ্রেজটা তারা ক্রিয়েট করলো ইনস্টিটিউশনাল রেসিজম। আর আমি কইয়ার যে আমেরিকান এই যে ফ্লয়েড মার্সে যে পুলিশে এগুলো তো ইন্ডিভিজুয়াল মার্ডারার হিসাবে অলরেডি চার্জ করা হয়েছে। গতিকে we have to make very factually accurate distinction. Of course, institutions are racist when there is no revenue, there is no actual remedy for people victimized by racists, for seeking justice. That is fine, that is acceptable as a categorization. But that does not mean that racism operates without individuals being racistly active, complicit, and in collusion with racist policies, which is what is happening in all the councils. Khalisuddin has to give the evidence on what he means by every council. That takes the responsibility away from Tower Hamlets Council. We are talking, as you have introduced, mainly about Tower Hamlets Council because of the various factors that are involved here. But I'm quite happy to discuss with Khalisuddin any council, because I have spent nearly, as I say, 50 years in dealing with these councils in London, in the rest of England, in UK, and in central government. So I'm quite happy to debate any issue in order to distinguish the institutional and the individual liabilities. Of course, if there is an individual who is doing something racist, then they should be held responsible. But if the institution allows a culture of indemnity, if you like, that allows the racists to get away with racism without being identified, then that has to be acknowledged as well. Therefore, এখানে যে কোয়েশ্চন আইছে টেড জুয়ের যে রিপোর্ট লেখছে এই জন বিক্সের পক্ষে আর আলিবর চৌধুরীর বিরুদ্ধে, এই রিপোর্টটাও তো motivated by racist denial on the part of Ted Jury. I'm not speaking here on behalf of Alibor Chaudhary, because I have not spoken to Alibor Chaudhary about this ever at all. But the objective fact is that Ted Jury has been a source of racist, anti-Muslim hatred in published forms. And as a Swedener, the Norway's a murderer, mass murderer, he quoted London-based publications about Muslim racism. And that is why I think it is very important for us to distinguish between institutional and individual liabilities, and especially যখন মুসলমান আপনারা তারা টার্গেট করছে ডোনাল্ড ট্রাম্পে হইছে লেটস ব্যান অন all the Muslims. He ensured his electoral success. It's not an institutional thing. It was an individual candidate making a worldwide declaration of racist hatred against all Muslims. I mean, that has to be distinguished from being anonymous or anonymized, problem. Now, আমরা ভাই যে নয়া গেস্ট আইছেন তাই কইছেন যে মেন্টাল হেলথ এবং মানে এডুকেশন এটা jeopardize যদি হাউজিং প্রপারলি থাকে না, এটা তো ওয়েল নোন কমন সেন্স। অথচ তারা মানুষের লম্বা দিন ওয়েটিং লিস্ট রাখে, তারা মানুষের হ্যারাস করে, লম্বা ওয়েটিং দেয়া। তুমি এখানে জানো যে এই যে এখানে যে তারা রোমান রোডের যে অফিস আছে, এখানে গেলে তারা মানুষের কয় যে তুমি তাই এখানে ফাইতে না কোনটা অন্য ভাই পথ দেখো।
এটা তো ওপেনলি মানুষের ভায়োলেট করে এবং মেন্টালি ডিপ্রেস করে, এখানে কোনো হোপ নাই। অথচ মানুষ জানে যে টাওয়ার হামলার শৈলী যে বাংলাদেশি ডমিনেটেড পলিটিক্যাল এরিয়া, আর অন্য গিয়া তারা কয় কিতা বলে তোমরা কোনো হোপ নাই, যাইতো কেন তারা সাউথের যাইতো নি না, তারা স্কটল্যান্ড যাইতো কিনা গেলে কিনা আরো আরো সাহস আরো সাপোর্ট হইব না। গতিকে আমরা কেন উই হ্যাভ টু ব্রিং টুগেদার these disparities and these denials and this depraved degenerate mental position. মোস্তাকে হয়ে গেছেন এই ক্রিপ্টিড মার্কেটের কথা, এটা তো আসলে আমরা বহুত দিন ধরে এটা লইয়ে মাপিয়া তারা যে চিত্রায়িত মানুষের এটার পিছনে হইল ডিসলোকেট করে আমরা রে ডিসএনফ্রাঞ্চাইজ করতো। আমরা যদি হরাইলা চিত্রাইলা তেখেরের কাছে বুট থাকতো না। আর এই যে ক্যান্ডিডেট যারার কথা মোস্তাকেও দুঃখ সাথে কইতরা, এটা তো ক্যান্ডিডেট দিতে পারতো না, কারণ এরারে সাদা কেউ কোনোদিন ভোট দিতে পারে। ওদিকে তারার ক্যারিয়ার লাগি দে শুড সাপোর্ট অ্যান ইন্টিগ্রেটেড কমিউনিটি উইথ প্রপার ডিসেন্ট হাউজিং, ডিসেন্ট নেইবারহুড অ্যান্ড ডিসেন্ট অ্যাকাউন্টেবিলিটি। আর ফাইনাল কথা আমরা এই যে নয়া ভাই এই যে তার কথা কই আমি মেন্টাল হেলথের কথা, তাই নিশ্চয়ই শেডুয়েল সিনরা তাই এবং শেডুয়েল তাই জানোইন যে খিলে একটা আখড়া করি আমরা হরুতারে নষ্ট করা, ইদার কোনো হোপ নাই, কোনো ফিউচার নাই, কিচ্ছু নাই। এরা আনএডুকেটেড, আনস্কিলড, আনমোটিভেটেড, এরার ফিউচার কিনা? এরা তো আছে কমিউনিটি, কিন্তু এরা ফিউচার কিনা? এটা তো হাউজিং কোটা, ব্যাড হাউজিং and bad education and bad guidance, এটার লাগি তো লোকাল কাউন্সিল দায়ী। লোকাল কাউন্সিলর যারা আছে এরা তো দেখে একটা দেখতে, কিন্তু এটা তারা ডিনাই করে। আমি অন্য রাখি দিব, এরপর আইম আবার। ওকে, মনির ভাই আপনি মানে কিতা হইতেছে রাখুকা? আমি হক ভাই, থ্যাংক ইউ ফর হিজ ওয়েল থট স্পিচ। আমি যেটা বলবো, উনি যেটা বলছেন ইনস্টিটিউশনাল রেসিজম সম্পর্কে আমি একটু বলতে চাই। উনি বলতে চাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল পারসন রেসিস্ট, not institutional racism, but institution allows racism. For example, একটা যেমন টাওয়ার হামলা বা যেমন পুলিশ ডিপার্টমেন্ট, এখানে যদি কেউ কোনো ব্যক্তি বিশেষ কোনো রেসিস্ট কোনো অ্যাক্টিভিটি করে, তাহলে এইটা সিরিয়াসলি পুলিশ অথরিটি যদি এটা ডিল করে, তাহলে নেক্সট টাইম আরেকজন করবেন। কিন্তু আপনি গিয়ে দেখেন যে যেভাবে স্ট্রিক্টলি তারা এই রেসিস্ট কোনো পার্সন যদি তাদের ইনস্টিটিউশনে থাকে, এই সিরিয়াসলি তারা ওইটা ডিল করে না, রাদার তারা এটা অনেক সময় দেখা যায় যে ডিলা দিছে এবং এই লুজ ডিলা দেওয়ার কারণে এটা হইতেছে। দ্যাট ইজ হোয়াট খালেদ মেন্ট। এবং আপনি দেখবেন, আমি নিজে দেখেছি, যেমন ন্যাশনালি এই যে ইকুয়াল অপরচুনিটি পলিসি আছে অনেকগুলা, যেমন আমরা টিচার, আমি ইউনিভার্সিটিতে ছিলাম, ন্যাশনালি আমরা অ্যাডাপ্ট করছি যে এই পলিসি স্কুলে ইমপ্লিমেন্ট হবে, কিন্তু দেখা যায় যে এটা 6 বছর পরেও এটা ইমপ্লিমেন্ট হইতেছে না। আর যদি কেউ এটা ইন্ট্রোডিউস করেও, নিয়ম হলো যে প্রতি বছর এটা রিভিউ করবে, দেখবেন যে আপনার কোনো রিভিউ টিভি নাই, কিন্তু বাই দিস টাইম অনেকগুলা ইনসিডেন্ট হচ্ছে, এটা অ্যাড্রেস হচ্ছে না। That is the institutional race. This is what he meant. Individual যদি কেউ রেসিস্ট কোনো অ্যাক্টিভিটি কোনো ডিপার্টমেন্টের করে থাকে, he must be dealt with and dealt with properly. But আপনি দেখেন এই যে হেলথের কথা, এখন এই যে কোভিড-19 এ যে মানে নেগলিজেন্স ধরা পড়লো এই হেলথ ডিপার্টমেন্ট, what is happening there? This is a serious issue. যে নেগলিজেন্সের জন্য 80% মেজরিটি মানুষ মানে এথনিক মাইনরিটি মারা গেছে। What is this? This is a serious issue. It has to be dealt with seriously. So এই জন্যই মানে খালেদ যেটা বলতেন, হক ভাই যেটা বলতেছেন, যেমন এই যে স্টিফেন লরেন্সের, এটা আমিও মোটামুটি, আমি তো লিগ্যাল প্র্যাকটিসে কিছুদিন ছিলাম, পড়াশোনা করছি, আমার যতটুকু আমার ধারণা যে এই জন্যই এইখানে ইনস্টিটিউশনাল রেসিজম বলা হয়েছে, যে ইনস্টিটিউশন ফোর্সটা রেসিজম, তারা এটাকে মানে তেমন একটা যতটুকু
খেয়াল করার কথা অতটুকু করেন। এইটাকে আমি বলতে চাচ্ছি। থ্যাংক ইউ মনির ভাই। আর কিছু জানেন আপনি? না, আমি ওই যে উনি যেটা বললেন যে এই হাউজিং এর ব্যাপার, হাউজিং ইজ এ সিরিয়াস ইস্যু। যদি ওই যে শুধু মেন্টাল হেলথ না, ফিজিক্যাল হেলথ ইজ এ কনসার্ন। এবং ওই যে উনি যেটা হাইলাইট করছেন যে ট্রু, যে ছেলেমেয়েরা যদি তাদের ভালো টাকার জায়গা থাকে না, খাওয়ার জায়গা থাকে না, এরা তো অবভিয়াসলি তারা ডেপ্রাইভ হবে, লেখাপড়া ভালো করতে পারবে না। লেখাপড়া যদি ভালো করতে পারে না, রাস্তায় সে ওই খারাপ কাজ করবে। আর রাস্তায় যদি খারাপ কাজ করে, এইটা এই কমিউনিটির জন্য দে আর লায়াবিলিটি। সুতরাং পলিটিশিয়ান বা কাউন্সিল বলেন বা গভর্নমেন্ট বলেন, they need to address this issue and address this issue. It is going for a long time now. It's too long. এটা শুধু তো এই ছেলেমেয়েরা যারা স্কুলে যাচ্ছে না বা ভালো লেখাপড়া করতেছে না, ইউনিভার্সিটি যাচ্ছে না, তারা বা তার ফ্যামিলি শুধু সাফার করতেছে না। ওরা যখন অন্যান্য খারাপ অ্যাক্টিভিটিজে ইনভলভ হয়, the whole community সাফার। ইল হেলথের জন্য আমি ওই দিনও বলছি, ইল হেলথের জন্য যে যেমন ডায়াবেটিস বা হার্ট ডিজিজ মানে এথনিক মাইনরিটির বেশি, ওইটার জন্য বারবার ডাক্তার যাইতেছে, হসপিটালে যাইতেছে, স্পেন্ডিং মানি দেয়ার ইনস্টেড অফ স্পেন্ডিং মানি এট দি এন্ড। আপনি শুরুতে টাকা স্পেন্ড করেন যাতে এই মানুষের প্রপারলি তারা ডিসেন্ট লাইফ লিভ করতে পারে, এডুকেটেড লাইফ, গুড হাউজিং ইত্যাদি ইত্যাদি। তখন সে ভালো এডুকেশন পাবে, ভালো এডুকেশন যদি পায় তাইলে সে খারাপ কাজে লিপ্ত হবে না। আর খারাপ কাজে লিপ্ত না হইলে কমিউনিটি সাফার করবে না, ফ্যামিলি সাফার করবে না, ইন এ ওয়ার্ড যে মানে ওয়াইডার কমিউনিটি বা দেশ সাফার করবে না। সো উই নিড টু অ্যাড্রেস দি রিয়েল ইস্যু। থ্যাংক ইউ মনির ভাই, আপনার ভ্যালুয়েবল বক্তব্যের জন্য। আমি হক ভাই, আপনি কি বলতে চাচ্ছিলেন? আপনি হাত তুলা দিয়েছিলেন। আপনি হাত তুলা দিছি ও কারণে আমি কিন্তু এই যে ইনস্টিটিউশনাল রেসিজম যে খালিসে কইছে একটা নন এক্সিস্টেন্ট আমি কইছি না। আমি কইছি যে একটা আসলে ফ্যাক্ট না, যেখানে বিগসে নিজে কইছে যে all of the mayor's cabinet are Bangladeshi and his primary policy focus has been the concerns of one community, the Bangladeshi community. এটা কিন্তু ইনস্টিটিউশনাল নাই, এটা ইন্ডিভিজুয়াল জন বিগসে কইছে। এটা এই কথাটা আমি কইয়া যে যেখানে ইলা ফ্যাক্ট আছে, ইলা এভিডেন্স আছে, এই জায়গা একটারে ইনস্টিটিউশনাল কইলে তো হইতো না। তো কারণ বিগসে একটা কইছে, এটা তো আমার কথা নাই, আমি বিগসের লগে কোনো আলাপ করছি না। হে নিজে বিবিসি কইছে সানডে 22 সেপ্টেম্বর 2013। এটা কইছে 2 সপ্তাহ বাদে, 2 সপ্তাহ আগেই না আমরা অ্যান্টি রেসিস্ট র্যালি হইছে আলতাবালি পার্ক 7 সেপ্টেম্বর 2013। এবং এটা রিটালিয়েশন হিসাবে বিগসে যেটা কইছে, এটা ইট হেল্পড racists like Tommy Robinson and others agenda. That's what I'm talking about. এখানে তো হে লুকাইয়া কইছে না, হে কমপ্লিটলি কন্ডেম করছে বাংলাদেশি কমিউনিটি রে। আর এখানে নাম দিছে লুৎফুরের, কিন্তু লুৎফুর did not support Bangladeshis at the expense of the rest of the community. That is a fact. That is what I'm saying. Lutfur may have done other things wrong, but that is not what he did. So it was John Biggs who decided to focus on the Bangladeshis, which is exactly what Tommy Robinson and others had said 3 weeks before they threatened to come to Tower Hamlets on the 7th of September 2013. So you have to connect all these things. And this same John Biggs cannot be allowed to pose as stand up to racism. He does not stand up to racism. He is a standing embodiment of racism. And he should be identified as such. হক ভাই, আমি আপনি তো অনেকদিন এই কমিউনিটিতে কাজ করছেন, এখানে মনির ভাই আছেন বা খালিস ভাই, মুস্তাক ভাইরা কমিউনিটিতে কাজ করছেন।
আমি এত আপনাদের মতো এত ইনভলভ না, তবে আমাকে যেসব বিষয়গুলা মাঝে মধ্যে ভাবায় এবং আমি এসব নিয়ে ভাবি আপনি তো বিভিন্ন ইস্যুকে আপনি অ্যাড্রেস করেন, যেমন ক্ষুদিলার আন্দোলন যদি আপনি যদি না করতেন তাহলে হয়তো এই কমিউনিটি আপনি যেটি বলছিলেন ক্ষুদিলার কমিউনিটি সেই কবেই সেখান থেকে চলে যেত। হ্যাঁ, যদি আমরা ক্ষুদিলার আন্দোলন যদি আমরা সাকসেসফুল না হতো, ব্রিক লেনের এই কিসে আপনার এই প্রিন্সলেট স্ট্রিট আর হ্যান্ডবার স্ট্রিটের মধ্যখানে যদি 5 বছর গর্ত হইতো তাহলে কমিউনিটি অনেক আগে এখান থেকে চলে যেত। 10 বছর জি, এর জন্য 10 বছর তারা মানে গর্ত খনন করতো এখানে। আপনি সেটি অ্যাড্রেস করেছেন এবং সেখানে কমিউনিটি সবাই ঝাঁপিয়ে পড়ার কারণে আমরা সেখান থেকে রক্ষা পেয়েছি। আমার কাছে বেশ কিছু ব্যাপার মানে খুব রহস্যজনক মনে হয় হক ভাই, আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি ব্যাপারটা, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়েন। আপনি এই কমিউনিটি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এখানে আমার কাছে যেটি মনে হয় আর কি, আমি যেটি দেখছি গত 30 বছরে 3-4টি ভাগে বিভক্ত। আপনি দেখেন একটি গ্রুপ যারা আমাদের মুরব্বী, তারা বাংলাদেশ এবং ব্যাকহোম পলিটিক্স নিয়ে ব্যস্ত, বিএনপি এবং আওয়ামী লীগ। আরেকটি গ্রুপ হচ্ছে আপনার মেইন স্ট্রিম পলিটিক্স, যারা লেবার পার্টি কনজারভেটিভ পার্টি করেন, কাউন্সিলর হন, এমপি হন, তারা একটি গ্রুপ। আরেকটি গ্রুপ হচ্ছে আপনার যেটি বাংলাদেশ থেকে এসেছে এখানে বা এখানে এসে সেটেল হয়েছে রিসেন্টলি বা মানে কিছুদিন 10-15-20 বছর, ওরা আপনার আরেক জগতে বসবাস করছে। এরা আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান করে, গান বাজনা করে, কবিতা আবৃত্তি করে, এবং এই কোভিড-19 আমি দেখেছি অনেক কবি যারা মানে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি ঘরে বসে কবিতা আবৃত্তি করছে, কিন্তু কমিউনিটির যে মেইন ইস্যু যেগুলো এগুলো তারা অ্যাড্রেস করছেন না। এবং আপনারা যারা কমিউনিটি ইস্যুগুলো অ্যাড্রেস করছেন তাদের সংখ্যা কিন্তু বেশি না। এখানে আওয়ামী লীগ বিএনপির যদি মিটিং ডাকা হয় সেখানে কিন্তু লোক ভর্তি হয়ে যায়। অথচ আমি একটা জিনিস বুঝি না হক ভাই, এই কমিউনিটিতে এই টাওয়ার হ্যামলেটসে গত 30 বছর থেকে আমি শুনে আসছি 23,000 পিপুল দে নিড ডেসপারেটলি দে নিড হাউস, হ্যাঁ, এবং এইটা কমে আসছে না। অথচ আমি যখন এই লন্ডনে আসছি 1990-তে আমি এত হাই রাইজ বিল্ডিং দেখি নাই, কিন্তু এখন যে আপনার মানে পুরো টাওয়ার হ্যামলেটস কিন্তু জায়গা নাই এখন, মানে সব জায়গা বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সেটি প্রাইভেট ডেভেলপাররা কিনছে, কিনে তারা ব্যবসা করছে। অথচ আমাদের লোক যারা যারা ব্রিটিশ বাংলাদেশে যারা মানে গরিব মানুষ যারা যাদের সোশ্যাল হাউজিং এর দরকার তারা কিন্তু সেটি পাচ্ছে না। এইসব বিষয়গুলো কে আপনি কিভাবে দেখেন এবং কিভাবে মূল্যায়ন করেন এবং কিভাবে এইসব সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, আপনার কি ধারণা? আমার পয়লা হইল যে হাত তুলছেন, আরো মস্তাকেও হাত তুলছেন, আমরা নয়া ভাই তাই না হাত তুলছেন, আমি এটা বুঝি। আর একটা কথা আমি কোয়া দরকার, কারণ আমরা সময় তো কম না নি প্রোগ্রাম, আমরা 4 ঘন্টা মাতিলেও সময় কম, কারণ গান যেসব ইস্যু আমরা মাথা উচিত অনেক লম্বা। তো আমি সকলরে হেল্প করবার লাগে কই, আর যারা এটা সিরিয়াসলি ইন্টারেস্টেড, যে আমি তো প্রত্যেক দিন টুইট করি না, টুইটার সংখ্যা এখন এক অ্যাকাউন্ট আছে 1,13,000 না, এই ক্ষুদিলার ক্যাম্পেইনের এক অ্যাকাউন্ট আছে 1,13,000 টুইট। এরপর আরো আছে ইলা কথা মিলিয়া 3-4 মিলিয়ন আর্টিকেল আমি পাবলিশ করছি এই টাওয়ার হ্যামলেটস লইয়া। এখন এগুলা সারা তো কেন লিস্টও দেওয়া লাগতো না, তো কইমু যারা ইন্টারেস্টেড তারা ফার্দার রিসার্চ করতা। ক্ষুদিলার এটা টুইটারও আছে এবং ফেসবুকও আছে অ্যাকাউন্ট, ইজিলি আইডেন্টিফাইবল। বেসিক আনসার হইল এই শুয়েবর কথার, এই কারণে আন্দোলন ক্ষুদিলার আন্দোলন করতে হইছে যে বাংলাদেশি যারা ক্যান্ডিডেট আসলা কাউন্সিলর, এরা কাউন্সিলর হইয়া তো কেউ ক্রস রেলের বিরুদ্ধে কোনো আন্দোলনও সাপোর্ট দিছে না, যার কারণে আমরা আদারওয়াইজ আন্দোলন করা লাগছে। নাইলে তো ইলেক্টেড কাউন্সিলর হলে ইজিলি একটা রিজলিউশন পাস করতে পারতো কাউন্সিলর, না কইতে পারতো তারা যে এই কাউন্সিল ইজ অপোজ টু ক্রস রেল প্রপোজাল, না এটা তারা করছে না। তার কারণে আমরা যেটা করছি, এটা কাউন্সিলর যে রিসোর্স আছে, কাউন্সিলর তো এখন যে বাজেট একটু হইল 1.5 বিলিয়ন পাউন্ড বা ফোনে 2 বিলিয়ন পাউন্ডের বাজেট, এই রিসোর্স তো আমার কাছেও না ইন্ডিভিজুয়ালি, আর হেরুর কাছে নাই। অথচ এটার মোকাবেলা করতে হইছে whatever other resources I could organize. এটা হলো তোমার নাম্বার 1 আনসার, যে ডেমোক্রেটিক্যালি যারা ইলেক্টেড
এরা কিন্তু তারা ডেমোক্রেটিক ম্যান্ডেট যেটা এটা পালন করছে না। তারা দুয়ারও গিয়ে মানুষের কাছে কইছে আমরা দক্ষা বুট ময়ূর করো ভাই উফুর করো ভাই সাসার করো ভাই। যেমন আব্বাস উদ্দিন হেলাল আসলা সাইরবার লিডার, তুমি নিজে কইছো তোমার প্রোগ্রাম, তাই নিজে আমরা লোকে কোঅপারেট করছেন না। এটা তো পার্সোনালি মাতিয়ার না, এটা ফ্যাক্ট। তাই না মানে কইছেন ভাইসা এটা তো পার্টির পলিসি। এখন আমি লেবার পার্টির মেম্বার, আমি জানি পার্টির ইলা কোনো পলিসি নাই, এটা হইলো লোকাল মানুষের উপরে নির্ভর করে যারা ইলেক্টেড। এখন আজকে যে বর্তমানে যেটা কইলা যে বাকি যারা আছেন আর কি, এরা কুন্তা করেন না, আর আমরা মানুষের ডিপ্রাইভ করানো যে ও ভাই মাতিস, এটা তো ও সেম কারণে যে যারা ইলেক্টেড হইয়া হারলে তো তারা যায় কি ফিস ফাটিয়া, তারা আমরা সমাজের কথা বাদ দিলায়, ভোটারের কথা বাদ দিলায়। ও যে মোস্তাকে কইছেন আগে অন্য প্রোগ্রামে তোমার যে চ্যানেল যখন আসিল টেলিভিশন, তখন তাই কইছেন নাম আমি কইয়ার না, তাই মির্জাফরের নাম কয়েকবার কইছেন তার নাই। এটার কারণ হইল যে এরা আমরার কমিউনিটিরে বিট্রে করে নাই। এখন আনসারটা হইল যে এখন যে বর্তমানে ক্রাইসিস একটা তো আমরা এই যে মাতিয়া এই মাথর মাঝে কোনো সাড়া যেমন কাউন্সিল আমি কয়েকবার তার মিডিয়া অফিসও অপরচুনিটি দিছি, এখানে আমি আপডেট হিসাবে হইতে হয় তারা এখনো খর তারা জানে না কিতা কমেন্ট করতো আমরা যে কিতা হইয়ার এটা সম্পর্কে। এখন তারা যদি জানে না কিতা করতো নাই তাইলে তারা তো আমরা হইতে পারে বলে কিতা আমরা রং করি আর খিলা আমরা রাইট করতে নাই নি আওকান কয় না। কাউন্সিলর যারা আছে এরা আমরা আপনি তো বুঝরা আমার লোক মাতিছেন প্রাইভেটলি, মানে আপনি তো বুঝরা আমরা মারতাম পারি না এখন নাই। এটা তো নির্বাচিত ডেমোক্রেটিক ওয়েস্টার্ন অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্ট কালচারের প্রমাণ নাই। এটা হলো আন্দারির মাঝে যে গাত দেন মানুষ নানি ও গাতর পলিটিক্স, বুঝছো নি? এখন আমরা এক গাত থাকি বাঁচাইছি সমাজ রে নাই, এই ক্রস রেলের গাত থাকি। আর রিয়েলি মরাল যে গাত রইয়া গেছে আমরা এই কমিউনিটির মাঝে, এটা পুরনো না। তুমি কইছো পলিটিক্যাল পার্টি খালি না তো, এখানে যারা অনেকে কই যে যারা স্কুলে গেছেন কলেজে গেছেন ওরা বড় হয়েছেন তারা আমরা লাগান ন্যারো মাইন্ডেড নাই। আমি একটা টোটালি মনে করি এটা একটা ফলস ফ্যান্টাসি। ইজে হুরুতাইন যারা কোনো মানে বাংলাদেশের পলিটিক্সে কোনো ইন্টারেস্ট না করে খাওয়া হয়, এরা মেজরিটি কিন্তু বাংলাদেশি পলিটিক্যাল পার্টির মিটিং গো তারা এখনো যাইব তোমার যে আগর কথা থেকে আমি হইয়া রাখি। কারণ হইলো বাংলাদেশ কমিউনিটির ভিতরে একটা কালচার ডেভেলপ করা হয়েছে, পারপেচুয়েট করা হয়েছে, যেটা হইলো যে আমরা ডিসএফেক্ট করা হয় কমিউনিটির যে পলিটিক্যাল ইস্যু, যেটা মরাল প্রিন্সিপাল যেটা, এটাতে ডিসএফেক্ট করা হয়, এটাতে ডিসএন্টাইটেল করা হয়। যেমন আমি আলতাবালি পার্কের এক এক্সাম্পল দিই। আলতাবালি পার্ক খোসাই বাসা শহীদর মিনার হইবার কোনো কথা আছে আমার ওখান হোক, এটা তো হইতো আছে আরো জায়গাত নানি যদিও হয়। ইনো তো বাংলা ভাষার লাগি কোনো আন্দোলন হয়েছে না, আন্দোলন করছি আমরা রেসিস্ট মার্ডারের বিরুদ্ধে। অথচ আলতাবালির নামে কোনো মিনার নাই, কোনো স্ট্যাচু নাই বা কোনো একটা স্মৃতি নাই। আছে ও ঢাকার যে বাংলা ভাষার আন্দোলন করা হয়েছিল ওটার নামে, এটা তুমি দেখো খিলা ওখান থেকে নেওয়াও হাইজ্যাক করি অন্য আমরা আন্দোলন করি রেসিজমের বিরুদ্ধে, ওটারে হাইজ্যাক করি তারা নিয়া ঢাকার পলিটিক্স নিয়ে হারার আমার ওখানে আনসার দিতে পারবানি। এখন তারা অন্য ফটো তুলে দেখা যায় সারা ফটোর ব্যাকগ্রাউন্ডও দেখা যায় বাংলা ভাষার আন্দোলন। আমরা আন্দোলন করা ফটো তোলা হয় কিন্তু দেখা যায় এখানে ওর কিটা বাংলা ভাষার আন্দোলন না। হক ভাই আমি একটা কথা কই আপনারে, যে এই যে মনে হরুকা আওয়ামী লীগ বিএনপি যারা করে বা বাংলা ভাষার আপনি যেটা আন্দোলন কইরা, এটার লাগি তো ব্রিটিশ সোসাইটি তো দায়ী নাই, মেইন স্ট্রিম সোসাইটি তো দায়ী নাই এটার লাগি। এক্স্যাক্টলি ভাই জি শোয়েব ভাই আইরাম ও খালিস ভাই আইরাম। এখানে আমি তোমার আমার আজকে যেটা হইছে আর কি, যেমন এই যে মহাত্মা করমচাঁদ গান্ধী আর উইনস্টন চার্চিল রেখানো করি তারা এখনো যে এন্টি রেসিস্ট তারে গালিয়ার সান পত্রিকা নাই। এটার কারণ হইলো মেজরিটি যে মানুষরা যারা আছে বাংলাদেশি কমিউনিটি, আমাদের যেহেতু মাতিয়ার আমি কই আর বাংলাদেশি, কিন্তু আই কুড স্পিক অ্যাবাউট আদার পার্টস অফ দ্য ব্ল্যাক কমিউনিটি। কারণ আমি তো রেসিজমের বিরুদ্ধে আমি হইলাম কি সবচেয়ে বেশি লংগেস্ট লাস্টিং অ্যাক্টিভিস্ট, কথা বুঝেন? এখন যে তোমার এই যে ওর যে চার্চিল আর গান্ধী এখানো
আবার আমি কই এই গান্ধীরে চার্চিলে কন্ডেম করছে একটা ব্লাইন্ড নেকেড ফকির ওখানে কইছে যে এইগুলো এমটা ফকির বুঝছো ওখানে কইছে তো না ইকান কত বড় ইনসাল্টিং কথা ইকান চার্চিলে কইছে মহাত্মা করমচাঁদ গান্ধীরে এটা রেসিস্ট এবং তোমার এই যে তারা যে রোডসর যে সিসিল রোডসর যে রোডেশিয়া একটা এখন জিম্বাবুয়ে নাই এখানে যে তারা অত্যাচার করছে এটা তো হাসা অত্যাচার করছে গত সপ্তাহে আমার জিজ্ঞাসা করা হয়েছিল আমি কইছি যে এটা তো লাস্টিং করতো না কথাটা হইলো এর অর্থ না যে এটা লাস্টিং করা উচিত নাই অফকোর্স লাস্টিং করা উচিত রেসিজমের বিরুদ্ধে বিরাট সলিড আন্দোলন করা দরকার আজকে যে টাওয়ার আমলেস কাউন্সিল আছে কাউন্সিলে কিন্তু আমরা যে অর্গানাইজেশন আছে যে রেস ইকুয়ালিটি টাওয়ার আমলেস এগুলো তো কোনো সাপোর্ট দেয় না আমরা ব্ল্যাক লিস্টে রাখছি বুঝছো নি যদি আমরা কোনো প্রশ্ন করি তো একটা তারা আলাদা এক ইমেইল ক্রিয়েট করছে জন বিক্সে ওটা জায়গীয় তা আমরা সব কোয়েশ্চন কথা বুঝলেন গতিকে এখন যারা তুমি কইতে শুয়েবে আমার রেসিজম সম্পর্কে আমি মনে করি যে আমরা দুই ভাই আমার হাত তুলিয়া বারসাইট না জি আমি দিমুর সুযোগ এর পরে তুমি আমারে ওকে ওকে জি মনির ভাই খালিস ভাই আমি খালিস ভাই তো আই আপনার কাছে না খালিস ভাই আমি মনির ভাই দিলাই ফ্লোর দিলাও জি মনির ভাই ফোকা আপনি আপনি আপনার বক্তব্যে অত্যন্ত সুন্দর একটা ইস্যু টাচ করছেন ইস্যুটা হইলো এটা যে আমরা প্রত্যেকেই আপনার কথার মতো আমি আপনার কথাটা ব্যাখ্যা করতে যাচ্ছি না কিন্তু আপনি যেটা বলছেন যে আমরা আমাদের জন্য কাজ না করে আমরা বিভিন্ন দলে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করতেছি কিন্তু আসল যে কাজ কমিউনিটিতে যে সমস্ত অনিয়ম হচ্ছে এইসিজম হচ্ছে আমরা যেমন আমাদের পূর্বপুরুষরা এগুলা তারা আন্দোলন করে আমিও আইসা দেখি রেসিজমে হক পাই বলতেছেন যে রেসিজমের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করে সংগঠিত ভাবে পরে আজকে আমাদের কমিউনিটি এখানে আসছে আসার পর এখন ইলেকশন হয়ে কাউন্সিলররা নির্বাচিত হয়ে ওনারা কাউন্সিলে জানার ওনাদের উপর আমরা সবকিছু ছেড়ে দিয়ে আমরা ঘরে বসে আছি কেউ পলিটিক্স করতেছি বাংলাদেশের কেউ আপনি বলছেন যে কবিতা কেউ গান গাচ্ছি এখানে যে আমরা থাকি আমরা বসবাস করি এই এখন আমরা আমাদের ভালো মন্দ সবকিছু এই দেশে আপনি দেখেন এই জুইশ লবিস্ট বলি আমরা বা ওই যে আজকে এই যে আমেরিকার দুইটা পুলিশ মার্ডার করলো এইটা কেন আজকে এই দুই পুলিশ অ্যাকাউন্টেবল হইলো বা তাদেরকে কেন মার্ডারের চার্জ করা হইলো কারণ লোক রাস্তায় নেমে আসছে এই জন্য আমরা টাওয়ার হামলেট বা আমরা বাঙালি কমিউনিটি কিন্তু এখন গড়ে বসে আছি আর ওদেরকে আমরা ফ্রি হ্যান্ড দিয়ে দিচ্ছি যার জন্য আজকে এই ইস্যু গুলা আসতেছে এখন করা কি দরকার যে সবকিছু এই কাউন্সিলের হাতে ছেড়ে না দিয়ে যারা কমিউনিটি পলিটিশিয়ান অ্যাক্টিভিস্ট আছেন they had to stand up, they have to raise their voice কারণ আমরা এখন ছেড়ে দিছি অন্যের হাতে আমাদের কাজ আমাদের ইস্যুস আমাদের সমস্যা we need to address this যেমন এই যে জুইশ লবি আছে আপনি দেখেন আমেরিকা ইংল্যান্ড সব জায়গায় তারা কিন্তু ইনফ্লুয়েন্স এবং তাদের বিরুদ্ধে কোনো কিছু গেলে খবর আছে দে আর অ্যাক্টিভ দে আর অর্গানাইজ আমাদের কমিউনিটি এখন আগের মতো আমি যেটা বলতেছি আপনি রাইটলি বলেছেন যে আগের মতো আমরা প্রথমত অ্যাক্টিভ না দ্বিতীয়ত আমরা ইউনাইটেড না থার্ডলি যে সমস্ত ইস্যু যখন আছে এগুলো নিয়ে আমরা ওই কাউন্সিলের হাতে ছেড়ে দিয়ে বা যারা ইলেক্টেড কাউন্সিলর হন ওদের হাতে ছেড়ে দিয়ে আমরা বসে আছি কিন্তু কাউন্সিল উইল নট সার্ভ দি পারপাস অফ দি কমিউনিটি প্রপারলি এ নিউ লাইফ ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ ইউ হ্যাভ টু রেইজ ইউর ভয়েসেস থ্যাংক ইউ মনির ভাই ইউনাইটেডলি এন্ড কালেক্টিভলি থ্যাংক ইউ ওকে খালিস ভাই আপনি কি তা হোকা খালিস ভাই জি জি সবাই আমি বর্তমান পরিস্থিতির উপরে একটা দুইটা কথা কই দেখেন এই যে ডেমনস্ট্রেশনটা
কয়েকজন কাউন্সিলর এবং মেয়র সাহেব মাইলেন পার্কে করলেন, এইটা আমার কাছে একটা বিশৃঙ্খলার পূর্বাভাস লাগছে। জি আজ দেখেন এইখানে টাওয়ার হ্যামলেটে আমাদের এই ধরনের কোনো পরিস্থিতি বিরাজ করতেছে না যে আমাদের মেয়র কাউন্সিলর রাস্তায় নামবে আর বলবে স্ট্যান্ড আপ এগেইনস্ট রেসিজম। তো কোনো পরিস্থিতি নাই, আমাদের এইখানে কোনো বিশৃঙ্খলাও নাই। কিন্তু ওনারা কি করতেছে, এইটা করার মানে হইল ইংলিশ ডিফেন্স লিগ যাহারা বর্ণবাদী আমরা বলে থাকি তাদেরকে ইনভাইট করতেছে যে তোমরা আসো টাওয়ার হ্যামলেটে, তোমরা টাওয়ার হ্যামলেটে আসো। আসার পরে কি হবে, ওইখানে যতটা কাউন্সিলর দেখছো একটাও ঘর থেকে বাইর হবে না, বাইর হবে আপনার ছেলে আমার ছেলে, ওরা যাবে ওইখানে, ওরা আসবে আমাদের মসজিদ মাদ্রাসায় আক্রমণ করার জন্য, আমাদের ছেলেরা গিয়ে ওইখানে প্রোটেক্ট করবে এবং মারামারি বিশৃঙ্খলা হলে আমরা এই বিশৃঙ্খলাটার দায়িত্ব নিতে হবে, ক্ষতি হলে আমাদের হবে। ওই যজন কাউন্সিলর এই ফটোগুলায় আছে এরা একজনও ঘর থেকে বাইর হবে না, এদের কোনো কমিউনিটি হিস্ট্রি নাই, ওরা কোনো গ্রাসরুট লেভেলে কোনোদিন কাজ করছে তাদের কোনো হিস্ট্রি নাই। তারা আজ কি করতেছে, তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য মেয়রের সাথে, মেয়রকে অ্যাডভাইস করতেছে, ওরা হইলো মেয়রের অ্যাডভাইস করে ওকে নিয়ে এসে। আমি ধন্যবাদ জানাই আমার বড় ভাই হক ভাই বা মনির ভাই, ইনস্টিটিউশনাল রেসিজম আমি বলার পরে উনারা কিন্তু অনেক ভালো বক্তব্য দিয়েছেন। হক ভাই যা বলার উনি বলে দিয়েছেন। আমি এটা আর এইটাই আমি যাব না, আমি কিন্তু ওনাদের উপর খুব আনন্দিত। কিন্তু আমার দুঃখ হইতেছে এইটা, এই যে লোকগুলা কাউন্সিলের 10,000 আর 20,000 পাউন্ডের জন্য মেয়রের কাছে ধর্ণা দিতেছে, দিয়ে এই সমস্ত অপকর্ম করে আমাদের জন্য বিপদ আনতেছে। আমরা দেখেন এখনো আমরা এথনিক মাইনরিটি, এখানে আমরা ইডিএল এর সাথে বছরে 2-3 বার দাঙ্গা হাঙ্গামা করতে পারবো না, আর এটা করাও আমাদের জন্য উচিত হবে না। কিন্তু কেন আপনারা কেন এদেরকে ইনভাইট করতেছেন? আমি আজকে সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় লিখছি যে এটা কি ইডিএল কে আমন্ত্রণ করতেছেন আপনারা? এখানে তো আমাদের টাউন হ্যামলেট ওইগুলা কোনো কিছু ঘটে নাই, তো আপনারা কালো টি শার্ট পরে আপনারা কেন ইনভাইট করতেছেন ওদেরকে? থ্যাংক ইউ খালিস ভাই। আমি দেখি মুস্তাক ভাই আসেননি, মুস্তাক ভাই কি আছেন আমাদের সাথে? মুস্তাক ভাই আসেন আপনি? আচ্ছা, আপনি খালিস ভাইয়ের বক্তব্য শুনছেন, মনির ভাই এবং হক ভাইয়ের বক্তব্য তো আপনি শুনছেন। আমি যেটা মানে হক ভাইয়ের যেটা প্রশ্ন করছিলাম যে মানে আমরা কমিউনিটি এখানে 3-4 ভাগে বিভক্ত, হ্যাঁ, যেমন আপনার যেসব বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার এগুলো অ্যাড্রেস অন না। হাউজিং প্রবলেম আমি দিনের পর দিন শুনিয়ে আইলাম, এবং এখানেও এই কমিউনিটিতে আপনার যেটা ওয়ার, যেমন টাওয়ার হ্যামলেটস কিন্তু 23,000 যে ওয়েটিং লিস্ট এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় 23,000 হাই রাইজ বিল্ডিং হয়েছে, আপনার লাক্সারি অ্যাপার্টমেন্ট হয়েছে, যে কেনারি ওয়ার্ফও আপনার আগে মানে অত মানে হাই রাইজ দেওয়া ছিল না, লাক্সারি অ্যাপার্টমেন্ট আসছিল না। এখানে কিন্তু এখন অ্যাপার্টমেন্টের লাগি দিয়ে আটা যায় না, অ্যাপার্টমেন্ট আর অ্যাপার্টমেন্ট। তখন আমার এলাকার মানুষের সমস্যার সমাধান না করিয়া এই যে আপনার অ্যাপার্টমেন্ট গুলা বানানো হয়েছে এবং ব্যবসা হয়েছে, এটা কিটা খার স্বার্থ এটা দেখে টাউন হ্যামলেটস কাউন্সিলে বা মেয়র জনবিক সৌকা, লুৎফুর রহমান শাহবাজ কোকা যারাও আছেন বাঙালি কাউন্সিলর, তারা খার ইন্টারেস্ট দেখুন। আপনার কিটা ধারণা? টাওয়ার হ্যামলেট কাউন্সিলও যে প্রথমত যে বাড়িঘর গুলা বানাই লইছে ডেভেলপারে প্রাইভেট ইয়ে করছে, এটার যে ইনকাম হয়েছে কাউন্সিলও, এই পয়সা তো কোনো সোশিয়াল হাউজিং ইনভেস্ট করা হয়েছে না, এটারে সরাইয়ে রাখে অন্য কোনো ইনভেস্ট করা হয়েছে। দ্যাটস ইট। কোনো ওয়ার্কিং ক্লাস মানুষের লাগে কাউন্সিলে কাম করে না। আর যারা ওয়ার্কিং ক্লাস মানুষের লাগে কোনো কাম করেন না। আর হাউজিং এর ইস্যু আইলেও তারা ওভারক্রাউডিং, এখন ওভারক্রাউড হইলে পরে এখন
মানুষের বুলাই বালাইয়া নর্থাম্পটন ফাটাই দিলাম, গড়ে একটা এখন যাও নর্থাম্পটন ফাটাই দিলাম, ফাটাই এখন আমি কইলাম যে না আমি হোমলেস কমাই লিছি। এটা কিন্তু রিয়েল ইস্যু, এটা কিন্তু প্রবলেম সলভার না। মানুষের ফোর্স করিয়া তার যেখানে তাকে হ্যাবিট, তার ফ্রেন্ডশিপ আছে, আত্মীয় স্বজন আছে, ঠাইয়া পেখানো, এখানে তার অনেক ধরনের চলাফেরা স্ট্রেঞ্জের মাঝে খেলিয়া ফাটাইলো। আর এটা করার লাগিয়া পরিকল্পনা করার যাতে মানুষ, কিন্তু আমরা কাউন্সিলর হল তো এটা বোঝা উচিত। আগে ধরো আইরিশ কমিউনিটির মানুষ আসলা কাউন্সিলর ইনো, এরপরে জুইশ কমিউনিটির মানুষ হয়েছে। এখন যদি আমরা বাঙালি মানুষ যদি টাওয়ার হান্ড্রেড থেকে হরিজেন গিয়া বাঙালি কাউন্সিলর হইতে পারতাম। আপনি তো মুস্তাক ভাই কাউন্সিলর উপরে জোর দিরা, কাউন্সিলর হইতো ঠিক না না, আছে, তারা হইলো বালা মেইন কাম। জিনিস, তারা রিপ্রেজেন্ট করতে হইব কমিউনিটির, না না তারা না, তারা তো কম্পিটেন্স হইতে হইব। এর লাগিয়া না না, সবরে আমি ডাইরেক্টলি হিট করতে করলাম না, কিন্তু কিছু মানুষ আছে শুধু জি হুজুর হইয়া আমরা সারা ওয়ার্কিং ক্লাস কমিউনিটির এরা নষ্ট করলেরা। ওকে ওকে, থ্যাংক ইউ মুস্তাক ভাই। হক ভাই, আমি মানে আমি আমার যে প্রশ্নটা, আমার প্রশ্নটা হইলো গিয়া, যেমন মুস্তাক ভাই কইরা যে কাউন্সিলর ওই তো মানে পারতো না যদি মানে কমিউনিটি না থাকে। হাউজিং প্রবলেমটা এটা একটা মেইন ইস্যু, হ্যাঁ, এটারে মানে দিনের পর দিনটারে মানে জিয়া রাখা, এবং এই হাউজিং প্রবলেমটা সলভ করা হওয়ার না। কারণ হাউজিং প্রবলেম সলভ যদি না হয়, তাইলে তো মনে হরুকা এই যে মহামারী যেটা কোভিড-19 যেটা হইছে, আমরা এথনিক মাইনরিটি পিপুল মারা গেছে বেশি মানুষ, এবং এক একটা গড় মানে ওভার ক্রাউডি আমি শুনিয়াইলাম গত 20-30 বছর ধরে, কিন্তু এইসব সমস্যার তো সমাধান না হোক ভাই। এবং আমরা যারা জি একটা যে একটা বিল্ডিং, আমি সরি তোমার হয়তো লাস্ট কমেন্ট আমি তোমার ইন্টারাপ্ট করে হইয়া, কারণ একটা বিল্ডিং আছে কমার্শিয়াল রোডও, এটারে হয় শেবিয়ট হাউস। জি শেবিয়ট হাউস এখন হয়তো অ্যাক্টিভলি কাউন্সিলর কোনো ইউজও নাই, কিন্তু শেবিয়ট হাউস আছিল বহুত দিন স্টেপনি এরিয়ার লাগি একটা সেন্টার। এবং এখানেও আমরা যখন ফয়লা আমার ভাই ওটাও দেশে আইল না, আমি একটা এক্সাম্পল দিয়ে, তখন আমার দুই ভাই তারা স্কুলে যেত, তখন স্কুলের বয়স না নি, তখন ইনক ওভার ক্রাউডিং আমরা ফ্যামিলি। আমি গেছি, আমার মায়ে কইছে বলে দেখছাই কাউন্সিলর এরা আমরা একটু বেশি বেডরুম আলা দেয়নি, এটা তো পড়াশোনার তার অসুবিধা হলো যে আমরা নয়া ভাইয়ে কইল যেটা আর কি, এটা তো একবারে আমার ডাইরেক্ট ফ্যামিলির এক্সপিরিয়েন্স। আমি গেছি এই শেবিয়ট হাউসও, তখন 7 নম্বর কি মানে টপ ফ্লোরও আসিলি অফিস। আর এক বেটি, আমি ইগুর ধর্ম হইয়ান না, এটা আন্দাজ করা যায়, তাই বয়স হয়তো 60 বা 65 হইব আর কি। আমারে হয় তোমার তানোর ফ্যামিলি তো ব্রেইনি হুরুতা হওয়ার দরকার নাই। আমি কইলাম যে এরা তো পড়াশোনা করতে পারে না, হয়তো ও তো ব্রেইনি হুরুতার দরকার নাই, তো তোমরা আইসো ইমিগ্রেন্ট কেন? কথাটা বুঝলে নাকি না? এটা তো এই যে খালেসর কথা দেখটা, খালেস তো তখন এই দেশে নাই, এই যে সময় এটা কত বড় ওপেন কনফিডেন্টলি রেসিস্ট কথাটা কইছে না। এটার লগে এই যে ডমিনিক কামিংস আছে, ভারত যারা আছেন এরারে এই যে পপুলেশন কন্ট্রোল কথা লইয়াও যে এই প্যান্ডেমিক সম্পর্কে পপুলেশন কন্ট্রোল লইয়া একটা বিরাট কনস্পিরেসি আন্দোলন শুরু হয়েছে, এবং বিল গেটস আছেন মাইক্রোসফটের ফাউন্ডার, এ হইল পপুলেশন কন্ট্রোলের একজন উদ্যোক্তা, এবং তার যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনের পিছনে তারে একিউজ করা হল যে হে স্যার ভ্যাকসিন দিয়ে মানুষ মারিয়া কমাইতো। এই যে পলিসি, এটা তো মাইক্রোসফটের বিল গেটসর মাইক্রোসফট কোম্পানির বহুত বছর আগেই বেটি আমারে শেবিয়ট হাউসে কইছে, কথা বুঝলানি? আমি কিতাব বুঝলাম এই যে মেন্টালিটি, এটা তো জেনোসাইডিস্ট, ম্যাসাকারিস্ট। এই যে হিটলারে মারছে জুইশ মানুষের না নি, এরপরে রোহিঙ্গা মুসলমান মারছে, সেম মেন্টালিটি হইলি কেন? এরপরে এখন যে তোমার এই বলকান স্টেট যেগুলো আছে, এরা তো অ্যান্টি মুসলিম পলিসি করে, মুসলমান হিসাবে তারা মানুষের মারতো স্যার, বুঝছো নি? তো টাওয়ার হামলার ইতিহাস একটা, এটা তো মিক্সড ইতিহাস। কারণ এই যে
আমার ভাইয়ে কইয়া গেল যে জুই সকলের ইয়ে আছে, জুই সকলের যেটা কথা আমি একটু যাইতাম তাই না, ও কারণে যে একটা সময় নাই আমরা, এর অর্থ না আমি কইতাম পারতাম না। কিন্তু পয়েন্ট হলে আমরা যদি মানুষ এই যে কইলা যে আওয়ামী লীগ বাংলাদেশের পলিটিক্যাল কিতাকিতি পার্টি না নি, এরা তো সানিয়া আমরা বেদুরা লাগাইয়া রাখছে কেন? আমরা মানুষ এখানে হইতে পারেন না, ঈদের কথা মাতিলেও তারাও কিতাকিতি বাংলাদেশের স্লোগান না নি। এটা তো আমরা তো বাংলাদেশের লাগি কম দরদ আমরা না, তো আমার চাইতে দরদ বেশি খেরুন নাই, এটা অন দি রেকর্ড। আমি 50 মিলিয়ন পাউন্ড তুলে দিছি তাকে নানি 91 পয়েন্ট হইল বাংলাদেশের পলিটিক্যাল পার্টির প্রায়োরিটি তো আমরা এই দেশের মানবাধিকার এস্টাবলিশ করা নাই। আমরা জুলি ফরিয়া তারা আমরা রেমিটেন্স দিতাম নানি, তারা ইকানো না ইনোলা জেনবিক্সে পয়সা আনিয়া এই উইল টাকলিরে দেয়, আরো ডাইরেক্টরে দেয়, আর ওই যে কইলেন যে এটা পয়সা অন্য জায়গায় ইনভেস্ট করে নানি। এক্স্যাক্টলি বাংলাদেশের যে রেমিটেন্স যায় একটা বিদেশের হার্ড ওয়ার্কিং মানুষের কাছ থেকে, এই পয়সাটা তো বাংলাদেশের উন্নতির লাগি ব্যবহার হয় না, এটা তো স্কোয়ান্ডার হয় পয়সাটা গভর্নমেন্ট হাতে গেলে, যে কোনো গভর্নমেন্ট হোক। গতিকে আমরা যদি প্রপারলি সব ইস্যুরে ম্যাচিওর অ্যাডাল্ট ইন্টেলিজেন্ট ওয়েতে যদি আমরা ফেস করি না, তো এই আমরা বেদিশা অবস্থা রইব। তো এখানে খেবুরেও যে ডক্টর হারিস আলী আমার বেস্ট ফ্রেন্ড আছে আওয়ামী লীগের, কিন্তু আমার লগে বইতে দিছিল না তারা আওয়ামী লীগের সাঙ্গ পাঙ্গ, তারা টানিয়ে নিছেন নি। কারণ আমার লগে বইলে হয়তো আমি তারা কইম বলে তুই কিতা করে, হেও আমারে কইব কিতা করিয়া না। আমরা তো এখানে রেজিস্ট্রের বিরুদ্ধে আন্দোলন করছি 80 দশক, হে যখন আসিল হারিস আলী না নাই মিছিল দেয়নি হারিস আলী রে। জি জি হারিস আলী যে ডাক্তার আছিল, জি 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 হারিস আলী আমার ফ্রেন্ড আছিল, কিন্তু না আওয়ামী লীগের তো হে আছিল অ্যাক্টিভ, কিন্তু আমার লগে একমত আছে যে এই কেন টিকতে হইলে আমরা দেশের কোন লীগের পলিটিক্স কেন করা উচিত নাই, এবং এটা আনতে হইব আমরা ওই যে কইছো আমরা এই সিচুয়েশন আনতে হইব। তো এই ডিবেট যে বাংলাদেশের পলিটিক্স কেন না না কই আরেকটা কথা আছে, প্লিজ আমারে কই দাও। বাংলাদেশের যে পলিটিক্স একটা এইখান থেকে খাওয়ার যে বুটার দিকার চাই না নি, আচ্ছা কোসাই সুয়েব সারা বাংলাদেশের যে ওভারসিজ মানুষ আছেন অগলোর বুটেও তো দেশের কোন পার্টির আগা গুড়া কুন্তা বদলিত নাই, হকলে যদি একবার হইয়া দেয় তবুও তো কোনো বেশ হইতো নাই, অথচ হকলে এক হইবার কোনো কথাও নাই। এই যে একটা ডাইভার্সন, এটা বন্ধ করতে হইব। এই যে নানান ধরনের মিডিয়া সকল আউটলেট এরা তো আবি জাবি মাতে বাংলাদেশের পলিটিক্স লইয়া নাইনি, এটা বন্ধ করতে হইব। আর আমরা যেটা মাতি আর তুমি ধৈর্য ধরি, আমরা আর কথাগুলার তোমার ভিউয়ার যদি দুই একজন থাকেন ইন্টারেস্টেড, এরা হুনকা হুনিয়া আমরা লোকে এক হোকা আলোচনা কমিউনিটির ভিতরে ডিবেট নাইনি, তখন আমরা আগুইতাম পারবো না। এই যে অচলাবস্থা একটা হইছে আমরা তো হিতায় তোমার ওই যে কইলাম বেদিশা লাগাইছে নাইনি, ব্রিকলেন গেলে তুমি দেখবা বাংলাদেশের এক্সপার্ট হল তোমার রহমান সুবান থেকে আরো বেশি এক্সপার্ট, রহমান সুবান যে ইকোনমিস্ট, রহমান সুবান থেকে আরো বেশি এক্সপার্ট, অথচ রহমান সুবান আমার টিচার বুঝছো নি, কেউ নাই রহমান সুবান আর ছাত্র, আমি চিনি রহমান সুবান রে, কিন্তু এরা রহমান সুবানের ডিফিট দিয়া যায়নি। কামাল হোসেন রে আমি চিনি, এটা কোনো কিছু চিনেন না, কিন্তু তারা রে মাতিলে দেখলা কামাল হোসেনের উপরে তারা উস্তাদ নাই, এটা বদলাইয়া আমরা রিয়েলিটি ফেস করতে হবে। আমি কই তোমার 1961 ইনো ইসলাম মানুষ এমপ্লয়মেন্ট ভাউচার তারা দিছিল, গরিব মানুষ এমপ্লয়মেন্ট ভাউচার কোনটা লাগছে, খালি 3 পয়সার কার্ড দিয়া মানুষ ইনো আইছইন আর আইসন গরিবির দায়। এই যে রুট কারণটা, কেউ কিন্তু আওয়ামী লীগের রিপ্রেজেন্টেটিভ হইয়া এইখানে ইমিগ্রেশন আইসেন না বুঝছো নি, কেউ বিএনপির রিপ্রেজেন্টেটিভ হইয়া এদেশও আইসেন না, বা ইটালিতে আইসেন না, বা ফ্রান্সও আইসেন না, বা জার্মানির সৌদি কোনোখানেও আইসেন না, সব গরিবির দায়। এই যে গরিবি আইডেন্টিটি আমরা এইটা আমরা ফিরত পাইতে হইব, ফাইলে গিয়া দিশা আইব। নাই তো এখন তোমার এটা যে হকুনর লাখান এটা আমরা বলার লাখান এটা সিনিয়া নিত্রা গিয়ে আমরা। জি ওকে অক ভাই, জি জি মঞ্জু ভাই খোকা। আমি এটা বলতে চাই যে ইয়ে যেটা বললেন হক ভাই, যে
ওই যে ডেভেলপ বা ওই যে আরেক ভাই বললেন যে ডেভেলপাররা যে এই বিল্ডিং ডেভেলপ করতেছে, এটা কিন্তু এই মর্তুজা সাহেব, জালাল ভাই এরা, আসাদুদ্দিন এরা যখন কাউন্সিলর ছিল তখনও আমার মনে আছে যে এটার বিরুদ্ধে সোচ্চার ছিল কমিউনিটি। কিসের জন্য? এটা দুইটা পলিসির জন্য তারা করছিল। একটা হলো যে এইখানে যদি এই পুয়ার পিপুল লিভ করে, কাউন্সিলের ইনকাম মিনিমাম হবে, তার জন্য তারা যে এই রিজেনারেশনের কথা বলে এদেরকে এখানে ঢুকাইয়া আস্তে আস্তে এই যে যারা পুয়ার বা মাইনরিটি পিপুল আছে এখান থেকে ওদেরকে বাইর করে দেওয়া। আর বাইর করে দেওয়ার কারণ হলো যে এখানে কনসেন্ট্রেট থাকার কারণে ওদের যে পাওয়ার বেস যেটা, এই পাওয়ার বেসটাকে রিডিউস করা। এটা কিন্তু এই 10-15 বছর আগেও কিন্তু এটা নিয়ে আলাপ হয়েছে, কিন্তু এখন যারা সাকসেসফুলি তারা কিন্তু এটা অনেকটা আগিয়ে গেছে। কারণটা হলো যে ওই যেটা বললাম যে কমিউনিটি এখন আর অ্যাক্টিভ না এইসব ইস্যু নিয়ে। 2 নম্বর হলো যে এই যে কাউন্সিলের যে এখন এক্সিকিউটিভ মেয়রেল যে সিস্টেম, এটার জন্য কাউন্সিলররাও তেমন ভূমিকা রাখতে পারতেছে না। সুতরাং পিছন থেকে কিন্তু ওই যে ইনস্টিটিউশন যেটা আছে, ওই ইনস্টিটিউশন কিন্তু তার ঠিকই ইমপ্লিমেন্টিং এভরিথিং তাদের ফেভারে, এটা এই যে বাঙালি বা এথনিক মাইনরিটি কমিউনিটির পক্ষে যাচ্ছে না। এই কথাটা আমি বলতে চাচ্ছি। তো এই জন্য আমাদের অ্যাক্টিভ হওয়া দরকার, আমাদের এই ইস্যুগুলা নিয়ে কথা বলার দরকার। থ্যাংক ইউ। জি খালিস ভাই। ভাই, আমাদের আসলে মেইন প্রোগ্রামের মেইন উদ্দেশ্য ছিল মেয়রালিটি নিয়ে। আমরা আসলে আমাদের উচিত হবে, আমাদের সময় কম আছে, প্রায় 6-7 মাস আছে, বুঝছেন। আমরা 2021 মে রেফারেন্ডামটা করতে পারি কি পারি না। এখানে দুইটা ইস্যু আছে। একটা ইস্যু হলো যদি কাউন্সিলররা চায় তাহলে আমাদের আর সিগনেচার কালেকশন করতে হবে না, আর না হলে আমরা সিগনেচার কালেকশন করতে হবে। তো এখন সিগনেচার কালেকশনে গেলে প্রায় 15 থেকে 20,000 সিগনেচারের প্রয়োজন পড়বে। হয়তো আমার কাছে আছে 4-5,000, জানি না কতটা টিকবে। তো আমরা এখন কমিউনিটিকে আহ্বান করব, টাউনলেটের রেসিডেন্টদেরকে আহ্বান করব, দয়া করে আমাদেরকে সহযোগিতা করেন, আসেন আমরা সবাই মিলে এই 5% ভোটারের 5% সিগনেচার আমরা কালেকশন করি এবং চেষ্টা করি এই মেয়রালিটিটা অ্যাবলিশ করার জন্য। আমি 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 বলতে পারি মেয়র যে 2 জন হয়েছেন, লুৎফুর রহমান সাহেব, জনবিক সাহেব, কিন্তু পাওয়ার বা ক্ষমতা পাওয়ার পরে ওনারা ক্ষমতায় দিশে এরা হয়ে যান, তখন ওনারা জনগণ, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখতেছি, আমি তো ছিলাম এর ভিতরে, আমি দেখছি যে 2 মেয়রও ওরা পাওয়ারের বিষয়ে পুরা মাতাল হয়ে যান। তো এর জন্য এই যে ক্ষমতাটা বা পাওয়ারটা আমরা যতটুকু সম্ভব এইটা সরিয়ে দিলে, পাওয়ার কমে গেলে, পাওয়ারটা যখন ক্যাবিনেট কাউন্সিলরের হাতে চলে যাবে, তখন হয়তো আমাদের টাউনলেটের রেসিডেন্ট আমরা একটু নিঃশ্বাস ফেলতে পারবো। আর না হয় আমাদের কোনো নিঃশ্বাস নেই। এই যে কোভিড-19 এত দুর্ভোগ আমাদের পোহাতে হয়েছে, কাউন্সিলের কাছ থেকে আমরা একটু সহানুভূতি পর্যন্ত পাই নাই। আমি কয়েকদিন আগে দেখেছি ওল্ডাম কাউন্সিলে জব্বার ভাই উনি নিজে একটা স্টেটমেন্ট দিয়েছেন। উনি ওল্ডাম কাউন্সিলের ডেপুটি লিডার, উনি নিজে একটা স্টেটমেন্ট দিয়েছেন ওনারা কিছু ওনাদের কাউন্সিলের পক্ষ থেকে একটা গ্রান্ট পর্যন্ত ওনারা দিতেছেন, কিন্তু আমাদের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের একজন কাউন্সিলরও বলে নাই যে আমরা একটা গ্রান্ট দেই, বা কাউন্সিল রিজার্ভ ফান্ডে অনেক টাকা আছে, আমার যথেষ্ট পরিমাণ টাকা আছে, কিন্তু বলে নাই ছোট একটা গ্রান্ট রেসিডেন্টকে। আমি অনেক চেষ্টা করেছি, আমি সোশ্যাল মিডিয়া অনেক লিখেছি,
যে এটলিস্ট যারা সেলফ এমপ্লয়েড মিনি ক্যাব ড্রাইভার তাদের কাউন্সিল ট্যাক্সটা আপাতত 3 মাসের জন্য ফ্রিজ করার জন্য। তো মেয়র কিভাবে দয়াভাবে উনি 3 মাসের জন্য ফ্রিজ করেছেন, বা ফ্রিজ করার মানে এটা না যে ওদেরকে কাউন্সিল ট্যাক্স দেওয়া থেকে মুক্ত করেছেন, এইটা কিন্তু ফ্রিজ করার মানি না। তো এখনো যদি দেখেন এই কাউন্সিলর ভাই বোনেরা যদি উনারা মেয়রকে প্রেসার দিতেন যে ওদেরকে কাউন্সিল ট্যাক্সটা এই 3 মাস 4 মাসের 5 মাসের মকুফ করে দেই আমরা, এখানে কি আসতো? জনগণ অনেক ট্যাক্স দিতে চায়, রিজার্ভ ফান্ডে অনেক টাকা আসবে, কিন্তু আমাদের আপনি দেখেন এই কোভিড-19 কারণে অনেক লোক বেকার হয়ে গেছে, অনেক লোক ওই ইউনিভার্সাল ক্রেডিটে চলে গেছে। যেমন যারা মিনিকেপ করতো তারা তো ওই যেদিন লকডাউন হয়েছে ওই দিন থেকে গড়বন্দি, তারা ইউনিভার্সাল ক্রেডিটে চলে গেছে। তাদের জন্য কেউ কোনো কথা বলতেছে না। এই যে 360 পাউন্ড দেওয়া হলো স্টলদেরকে, এইটা আমি অনুরোধ করব কাউন্সিলরদেরকে, যদি কোনো শক্তিশালী বিজ্ঞ কাউন্সিলর আমাদের এই অনুষ্ঠানটা দেখে থাকেন, দয়া করে ওনারা এটা পূর্ণ বিবেচনা করেন, যেভাবে তাদের সামান্য হলেও ক্ষতিটা একটু খাবার দেওয়া যায়, বুঝছেন? আমি আশা করব হক ভাই, মনির ভাই বা মুশতাক ভাই ওনারাও এই সম্বন্ধে একটু বলবেন, যে কাউন্সিলরদেরকে অনুরোধ করবেন। আমরা তো এখন তাদের কাছে জিম্মি, তারা কালো টি শার্ট পরে ব্ল্যাক লাইভ ম্যাটার করতেছে, যা খাজ নাই খামরেঙ্গা কয় না, আমরা সিলেটি ভাষায় একটা কথা, তারা খাম নাই খামরেঙ্গা করে, বুঝিনি? এরারে একটু আগে খেয়ে হয়েছিল, আপনিও হয়েছেন মনে হয়, যে এরারে আপনারা কাউন্সিলর বানাইন, আপনারা কথা না বললে আমায়, আসলে এইটা না। আপনাদের মতো সুশীল সমাজের মানুষ, আমি যখন 8 বছর কাউন্সিলর ছিলাম রাস্তায় হাঁটতে পারতেছি না, আপনাদের মতো সুশীল সমাজের মানুষ, স্পেশালি আমার নাহাজ ভাই একদিন আমাকে বলেছিলেন আপনারা সরেন আর আমাদের ইয়াং ছেলে মেয়েদেরকে নিয়ে দেন, ইয়াং ছেলেদেরকে মেয়েদেরকে দায়িত্ব দেন। আমি আজকে ধন্যবাদ জানাই, আমি শ্রদ্ধা সরে ধন্যবাদ জানাই হক ভাইকে, অনেক সুন্দর এবং অনেক মূল্যবান একটা কথা বলেছে। আপনি শুনে সারপ্রাইজ হবেন, 2010 থেকে আমাদের ববেতনাল গ্রিনের এমপি রোশনারার উদ্যোগেও অনেক ইয়াং, অনেক এই দেশের জন্ম, এই দেশের শিক্ষিত ছেলে মেয়েদেরকে রোশনারা সহ আমরা সবাই আন্দোলন করে নিয়ে আসছিলাম কাউন্সিলরে, কিন্তু সবাই এক টার্মের বেশি 2 টার্ম করতে পারে নাই, অনেকে চলে গেছে। এরপরে আমরা এই গত বছর যা ইয়াং ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি, এরা এখন আগের চেয়ে অনেক ওই পজিশনের জন্য দৌড়াদৌড়ি করতেছে, ওদের কোনো দরদ নাই কমিউনিটির জন্য। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আগের কাউন্সিলররা অনেক কিছু করেছে, হক ভাই আমার কোথায় এগ্রিও নাই, উনি আমার বড় ভাই না হতে পারেন, কিন্তু আমি যে অবস্থাটা দেখেছি, এই যে ইয়াং যাদেরকে নিয়ে আসা হয়েছে কাউন্সিলর হিসাবে, ওদের যে আগের বাংলাদেশ থেকে যারা এসে এখানে কাউন্সিলর হয়েছিলেন, ওনারা কিন্তু অনেক কাজ করেছেন, এদের চেয়ে অনেক ভালো, এবং ওনারা এত কম পয়সায় বিক্রি হন নাই। আজকে এই যে কিছু কাউন্সিলররা পজিশনের জন্য বেচাকিনা করতেছেন, ওনারা এটা করেন নাই। আমি সারপ্রাইজ, একজন মানুষ একটা উপদেষ্টা পজিশন নেওয়ার জন্য মেয়রের না বিশ্বাস তুলে ফেলছে, মেয়রের কে একেবারে শেষ করে ফেলতেছে। ওর সাথে কত নমুনা লবি, আপনাকে দিয়ে, আমাকে দিয়ে, মনির ভাইকে দিয়ে, আমার শ্রদ্ধ বড় ভাই হক ভাইকে দিয়ে, সবাইকে দিয়ে লবি করানো হচ্ছে এই পজিশন সেই পজিশনের জন্য। আমরা তো টাউন পলিটিক্সের সাথে অনেকদিন ধরে জড়িত, এই সমস্ত দেখি নাই, এইবার যাতে শুনতেছি, দেখতেছি না শুনতেছি। থ্যাংক ইউ খালিস ভাই। হক ভাই আপনার বক্তব্য। আমার এই প্রশ্ন খালিসে তো হইত্রা আর কি, যে আমি হয়তো এখানে আমার বড় ভাই হইয়া তাই ওখানে হইতা চাইত্রা, আমি মনে করি যে আমি তানে একটু
পেশেন্টলি তানে আমি সময় দিতাম মাতিতা। আর আমি এখানে তার উপরে পার্সোনালি আমার কোনো নারাজি নাই, কিন্তু একটা জিনিস হইল 13 সেপ্টেম্বর 2011 আমি যে ইমেইল দিছিলাম খালিসরে মনে আছে নি? জি 13 সেপ্টেম্বর 2011 টাওয়ার আপনার কমিউনিটি হাউসিং সম্পর্কে আর রুশনারার লগে যে কমিউনিকেশন হয়েছে, বা হেলাল আসলা যে আগর কাউন্সিলর এবং হেলাল আব্বাসিতা হল আছে তখন কাউন্সিলর, তখন আসলা আব্বাস, এই সময় যে যোগাযোগ হয়েছিল এটা মনে আছে নি? এটা ইমেল আছে, আমার ফোনও আছে এখনো। তো এখন ইটা ইমেল তো আমরা এখন বানাইছি না, এটা তো হাসা ঘটনা ঘটিয়ে গেছে। এবং প্রশ্ন আছিল যে রোশনারায় মাথিত টাওয়ার হামলের এই যে কমিউনিটি হাউজিং এর লগে এরা যে বেইমানি করে, স্টিভ হিলে বেইমানি করে নাই, ওটা আছিল না নি কথা নাকি? আপনি তোলানো হইছো না না, আমি কইছি এটা কিটা কেউ চ্যালেঞ্জ করিয়া এই সময় কি খন্ডাইতে পারছে না, এরপরে খন্ডাইতে পারছে? এখন তো 9 বছর হয়ে গেছে ঘটনা, নাই 9 বছরের ভিতরে আমি তো এটা রিপিট করি আর তারা গেছে কেউ কইছে নি বলে আমি যেটা কইছি এটা বানোয়াট না। এরপরে মাইকেল থিরেল যে গেল চাকরি ছাড়িয়া টাওয়ার হামলেস কমিউনিটি হাউজিং থেকে, ইকান তো হলে জানোই যে হে ইকানো তারে সেক দেওয়া হইতো আছে, এ কম্প্রোমাইজ করে গেছে। এই যে টাওয়ার হামলেস কমিউনিটি হাউজিং পপুলার হারকা এরা তো স্টক কন্ট্রোল করে, মেজরিটি স্টক টাওয়ার হামলেস কাউন্সিল থেকে যে স্টক গেছে না, এবং এই যে কনসিকুয়েন্স হাউজিং ক্রাইসিস হয়েছে, এটা তো কোনো ওপেন কোনো খেরুর বিরুদ্ধে ব্লাইন্ডলি আমরা মাতি না। আমি মাত্র একবার ডেট দিয়া আইটেম দিয়া খালিসে একটা মনে আছে ঘটনা, কিন্তু আরো যদি আমরা এইখানে সময় দেই আরো মনে আইব না। খালিসের লোক আমার 2 বছর আগে মাত হইছে, তাই কইছেন দরকার হইলে পাইছে আমি আপনারা লিখিত দিব। এখন এগুলা তো বানাইল কথা নাই, এটা ওই হাজার হরদম এই যে কাউন্সিলর যারা আসো এরা তো ইলেক্টেড ম্যান্ডেটলি, ওই যে আরেকজনে কইছেন যে কাউন্সিলর উপরে এটা দেন না, যে এটা হাসাও দিতাম না, কিন্তু এরা তো ফতো আমরা বাধা দেয়, আমরা আগে দিতেন না। কারণ তারা ওই যে আজকেও পাইছে দাদা যে স্ট্যান্ড আপ টু রেসিজম, ওলা উপাইয়া মানুষের দেয় বাধা নাই। এখন আমরা তো তারারে বাধা হরাইয়া যাইতে হইব না, দেখাইতে হইব যে না আমরা কোনো প্রতিনিধিত্ব নাই, কোনো রিপ্রেজেন্টেশন নাই, কোনো সে নাই। এই অবস্থা ক্রিয়েট করতে হইলে কাউন্সিলরে আমরা ডিসমান্ড করা লাগবো, কাউন্সিলর বিরুদ্ধে আমরা আন্দোলন করা লাগবো যে উই ডোন্ট ওয়ান্ট দিস কাউন্সিল, নট অনলি উই ডোন্ট ওয়ান্ট দি মেয়র সিস্টেম, বাট উই ডোন্ট ওয়ান্ট দি কাউন্সিল এট অল। ইট ইজ নট আনহার্ড অফ। কারণ কাউন্সিল এই যে ম্যানচেস্টার যেটা হয়েছে 200 বছর আগে, পিটার লোকাল কাউন্সিলর আপনার তো মানুষের সাপোর্ট করছেন না, তো আজকে যেটা হইয়া যান পপুলার কাউন্সিলর বা ল্যান্সবারি ওয়ার্ডটা কি, এখানে তো 1921 যে কাউন্সিলর আছে পপুলার কাউন্সিলর এরা জেলও গেছে, এটা তো ঠিক উল্টা কাম হইয়া যায় এখন নাই। গতিকে আমরা দেখতে হইব যে কাউন্সিলর ইলেক্টেড হওয়ার পরে এরা লেজিটিমেসি আসেনি না এরা ইললেজিটিমেট কাম করে। এটা যদি হয় তাহলে উই হ্যাভ টু ডু দ্য স্ট্রিট ক্যাম্পেইন, যেটা আমি সবসময় কইছি, সুয়েবর মনে আছে হারকার বিরুদ্ধে যে আন্দোলন আমরা এখন খুব বাঞ্চালের লোকেরা এটা তো আমরা মাতিছি না নি, সুয়েবর অন্তত 7-8টা প্রোগ্রাম আমরা মাতিছি হারকার ক্যাম্পেইন, যে হারকার বিরুদ্ধে। এটা খাইলো তো কিছু গুইয়া আছে, এরা এগুলোকে হাত মিলাইয়া গিয়া খাইছে না, আমরা ওটার নাম দিতে হইব, তার আইডেন্টিফাই করতে হবে, নেম শেম দেব না। সুয়েবেটা কইলা যে লম্বা লম্বা উঁচা বিল্ডিং ঘর, এটা একবারে আসা উষা বিল্ডিং ঘর তো তোমার যে নয়া কাউন্সিলর হইছো, তোমার এটা যখন বালিক আসলো না, নাবালিক যখন আসবা তখন তাকে এটা একবারে তারা প্ল্যান প্রোগ্রাম করে। এই জিনিসটা তো একদিনে হইছে না। এখন যে ডাকাতি ওর আমরা এন্টায়ার ইস্ট লন্ডনে হাইজ্যাক করেন না, এটা তো করে আমরা চকুর সামনে করে। এখন তাই যে কইছেন যে আমরা এখানেও যে রেইসমের বিরুদ্ধে করছে না, তারা ইডিএল রে আন্তঃসার নাই এটা একটা না, তারা নানান ধরনের পায়পাত্রা করে করিয়া আমরা কিছু ও যে আমরা দেশি আমরা স্কিনওয়ালা কিছু মানুষের সামনে নিয়ে দেখায় না, দেখা যায় আমরা লোকে আছে আর ওটাই ইউজ করবো একটা কইবা দেখায় নি মুসলিম পাকি বাংলাদেশি বেঙ্গলি ওটাই আমরা রে উস্কানি দিতে না। গতিকে এক কথা না, আমরা ভাই নয়া ভাই যেটা কইছো একটা কথা আমি কই,
এই কথা নয়া আন্দোলন তো আমার কাছে হওয়ার আসলে দরকার নাই, কারণ আমি আন্দোলন কোনোদিন বন্ধ করি না, আমি আন্দোলন করিয়া যাই। পয়েন্ট হইল আমার আন্দোলন যতগুলা ইনিশিয়েট করছি এবং কন্টিনিউ করছি সকলটি ভিন্ডিকেটেড হইয়া যান না। এখন যারা দেখছেন যে আমি যেটা কইছি ওটা হাসা হইয়া যান, তার রসিদ আমার সাপোর্ট দেওয়া এখন নাই, আমার লগে আইয়া খোয়া দে না। এটা তো হক ভাইয়ে কইসলা 9 বছর আগে, যারা এই খালিসে যেটা মনে রাখেন না, মনে রাখছেন এই THCH সম্পর্কে বা আরো আগর যে প্রোগ্রাম, এগুলা সব হাসা হইয়া গেছে। এখন আমরা এক হইয়া রাস্তা যাওয়া দরকার, রাস্তা যাওয়া দরকার, মালবাড়ি প্লেসের সামনে যাওয়া দরকার। আমরা যেন যেখানে ইনস্টিটিউশনাল প্রেজেন্স আছে অনগিয়া আমরা ডেমনস্ট্রেশন করা দরকার। এই যে সকল্ড মিডিয়া আছে, সকল্ড বাংলাদেশি কমিউনিটির নামে, তোমার একটা কইয়ার না, কিন্তু যারা আছে এরা হাসামাতিত, they must stop lying and they must actually report us. তোমার যে এই অর্গানাইজেশন আছে কিটা কইতারে লন্ডন বাংলা প্রেস ক্লাব, এগুলো তো কোনো সাংবাদিকদের ইউনিয়ন নাই। আমার কথাটা অন্যিশুয়ে না না ভাই, এটা আমার না, এটা মানে আরো দাগির আমারটা আছে। না না না, সাংবাদিক ইউনিয়ন নাই, আমি ওখানে কইয়া এটা তো সাংবাদিক ইউনিয়ন নাই, এটা একটা ক্লাব। জি জি, আমি ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্টের মেম্বার আজ থেকে 48 ইয়ার্স এগো না। আমি জানি তো ডিফারেন্স, এটা তো ক্লাব। দে আর নট অবলাইজ টু আনসার ফর দি কোড অফ কন্ডাক্ট। তারা তো একটা ক্লাব বানাইয়া এখানে তারা নিজে ওন করে তারা আউটফিট যেটা আছে না, এরা তো নট আনসারেবল টু দ্য কমিউনিটি। এই যে বাংলাদেশি পলিটিক্যাল পার্টির নামে যে দলালি করা হয় কেন, এই দলালি তো সকল সাংবাদিকদের মাধ্যমে হইয়া যায় কেন, এটা আমি কইয়ার, আমি নাম দিয়ার না খেরুর, কিন্তু আমি কইয়ার একটা যে এরা তো দলালি করে বাংলাদেশের পলিটিক্যাল পার্টির পক্ষ থাকি। এই দলালি আমরা স্বীকার করতে হইব এবং কইতে হইব যে এই দলাল বৃত্তি নিপাত যাক, যেটা কয় ডাকাত না, এটা আমরা এখানে আমরা যে অধিকার আন্দোলন, এই অধিকার আন্দোলন অনর রেসিজমের বিরুদ্ধে, হাউজিং এর অধিকার, এমপ্লয়মেন্টের অধিকার, শিক্ষার অধিকার, রাস্তা স্বাধীনভাবে থাকার অধিকার। আর আরেক কথা আজকে কই যে ডন বাটলার আছে না, লেবার এমপি, ডন বাটলারে আজকে কইছে যে অত খালা মানুষ, অত এশিয়ান মানুষ মরেন কিলা এই প্যান্ডেমিকে না, এটা তো ক্লিয়ারলি ইচ্ছা করে মারা হয়। আমার কথাটা খেয়াল করছো নি? এটা ডন বাটলারে কইছে। আরো যদি কেউ এমপি তখন আমরা এলাকার থাকি, এরা কইছেন কিনা আমি জানি না, কিন্তু ডন বাটলার একটা নিউজ আইছে এর দামে কইয়া। এটা তো পরিষ্কার জিনিস, রেসিজম যেটা, এটা তো ইনস্টিটিউশনাল নাই, ইন্ডিভিজুয়ালি টার্গেট করে মারা হয়। এই যে কেয়ার হোম মারা হইছে, এরা তো টার্গেট করে মারা হইছে। কালকে আনোয়ারুজ্জামানের বড় ভাই যে আবদাল চৌধুরী, আবদাল আমারে কইছেন যে তান জানা মতে একজন কয়েক ঘন্টা আগে গেছেন এই হসপিটালও, আর কয়েক ঘন্টা পরে তানে খাওয়াইয়াও আইয়া তানে ইনজেকশন দিয়ে মারি লিছে। এটা আমি কইয়ার তো অন দি রেকর্ড, অন দি এয়ার। এটা এক ঘটনা না, এটা একটা সিমটোমেটিক এবং রিপ্রেজেন্টেটিভ ইকে হইয়া যায়। অথচ কোন কাউন্সিলর এই কেন সুরগুল করছে না আমার জানা মতে। এরা নিশ্চয়ই জানে খেগে টিপা মারছি। এই যে তোমার এই রবার্ট জেনরিকর যে জুনিয়র মিনিস্টার ক্রিস পিঞ্চার, পিঞ্চি কথাটা ওটা ঠুঙ্গা মারেন, ও যে খুন্টা মারইন, এগুলোর নাম হইলো খুন্টা মারা মিনিস্টার, বুঝছো নি? হে গেছে হাউজিং ওর কমিটির সামনে গিয়া, তার হাউজিং ওর ক্রাইসিস লিয়ে মাথায় তারে প্রশ্ন করা হয়েছে, হে কোনো জবাব দিতে রাজি হয়েছে না, বুঝছো নি? হাউজিং ওর যে শর্টেজ, এটা লম্বা ডিসকাশন হয়েছে, এটা হে দামাসাফা দিয়া ইচ্ছে। আর জেনরিক গেছে না, যে রবার্ট জেনরিক যে হে নিজে গেছে না, ওগুলো দিছে যে খুন্টা মারা মিনিস্টার তার জুনিয়র মিনিস্টার, ওগুলিদের দামাসাফ দিবার লাগে, বুঝছো নি? এদিকে এখানেও মাতিবার যা তুমি শুয়েবে যেটা ইস্যু মাতিতরা, এটা আমি আগেও কইছি, এই যে সময় আর সমস্যার যে সাইজ, যাটা সাইজ অনেক বড়, এবং আমরা অনেকদিন মাথা লাগবো এটা লইয়া, ফ্যাক্ট মাথা লাগবো, মানুষের এভিডেন্স লওয়া লাগবো, সাক্ষী লওয়া লাগবো, এবং এটা তোমার ভিউয়ার আপনার তুমি শেয়ার করা লাগবো, যাতে গিয়ে মানুষের একতা বদ্ধ ইয়া আন্দোলন করার উদ্বেগ বাড়ে, বুঝছো নি? থ্যাংক ইউ হক ভাই। আমরা অনুষ্ঠান প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে হক ভাই, জি
আমি একটা লাস্ট কথা বলি, জি যে ওইখানে একটা কথা আসছে যে ভোটাধিকার সম্পর্কে, জি এবং ভোটাধিকার আমাদের দরকার, বা এখানে রাজনীতি বা ভোটাধিকার এই জন্য দরকার যে আমরা দেশে আমাদের প্রপার্টি, আত্মীয়, অনেকগুলা স্বার্থ রেখে আছে, ওইটা আমাদের রক্ষা করতে হবে। আর রক্ষা করতে হলেই আমরা আমাদের ভোটাধিকার প্রয়োজন আছে। তবে কথা যেটা হলো যে ওইটা করতে গিয়ে আমরা যেহেতু এখন ইউকেতে আছি, কোনো অবস্থাতেই আমরা এইটাকে যেন, এখানে যে অধিকার আছে এটাকে কম্প্রোমাইজ না, এটার জন্য আমরা যাতে সক্রিয় থাকি, এইটাই হলো আমার কথা। ওইটাকে বাংলাদেশকে বাদ দিয়ে নিয়ে বাংলাদেশকে রেখে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই আমরা কিন্তু এইখানে আমাদের অ্যাক্টিভিটি করতে হবে। এই কথাটা আমি বলতে চাচ্ছি। এখানে শুয়েবেদের টাইমের কথা কইলা, আমরা তো কথা আছে যে এভিডেন্স আমরা শেয়ার করবো ভিউয়ার হচ্ছে না, জি জি, এবং এভিডেন্সর অংশ হইল কি আছে একটা, এই খালিসে আগে কইছেন যে সকল কাউন্সিলও বা সকল জায়গাতে একটা ইনস্টিটিউশনাল রেসিজম আছে, কিন্তু এর অর্থ তো না যে ইনস্টিটিউশনাল রেসিজমের যে ইম্প্যাক্টস একটা এবং ইনস্টিটিউশনাল করাপশনের যে ইম্প্যাক্টস একটা, এটা আমরা ইগনোর করব। যদি আমরা পাই একটা ইনস্টিটিউশনাল রেসিজম বা ইনকম্পিটেন্স বা নেগলিজেন্স, এটা তো রং জিনিস নয়, জি জি, ইনস্টিটিউশনাল ওইলেও তো রং তো, এবং এটা যদি আমরা আইডেন্টিফাই করি, যেমন নিয়ম কাউন্সিল সম্পর্কে আমি খালি সংক্ষেপে একটা দিন দিব, তুমি আমারে 1 মিনিট একটা শুনলে তুমি বুঝবা আমি কিলা সংক্ষেপ কইয়ার আর কি। রুকসানা ফিয়াজ 2 দিন আমার অ্যাপ্রোচ করছে করে থাকে, আমি তাইরে চিনি না পার্সোনালি, 2 দিন করে থাকি আইয়া আমারে থ্যাংক ইউ দে, আমি উনি খেগি আমারে থ্যাংক ইউ দে, সাইয়া দেখি রুকসানা ফিয়াজ ইগান তো তাইরে খেগি কইয়া দিছি বলে ও মানুষের থ্যাংক ইউ দে, এটা লাগে আমেরিকান তো আমি জানি না। জাতিসংঘর এই যে পভার্টি এবং হিউম্যান রাইটস কমিশনার যে আছে, এই কমিশনার আইছিল নিউহাম তোমার নভেম্বর 2018, আর ও মিটিং গো রুকসানা ফিয়াজের সামনে এক ভিকটিমে কাউন্সিলর হাউজিং ক্রুয়েলটি সম্পর্কে কমপ্লেন করিয়া খান্দিয়া অন স্পিচ দিছে, আর এই স্পিচের আনসার হিসেবে রুকসানা ফিয়াজে পাবলিকলি অ্যাপোলোজাইজ করছে যে কাউন্সিলর এমপ্লয়ি হলে ইলা খারাপ ক্রুয়েল ব্যবহার করা না, জি জি, এটা সারা রিপোর্ট আছে, মে বুলম্যান করিয়া রিপোর্টার ইন্ডিপেন্ডেন্ট অনলাইনের 13 নভেম্বর 2018 আছে এটা না, এবং ইউনাইটেড নেশনসের যে প্রফেসর অলস্টন, ফিলিপ অলস্টনের ফাইল ওইটা আছে, এবং আমি তারে 100 পাতার রিপোর্ট দিছি না। পয়েন্ট হইলো ইতা মাতার যদি তুমি সময় দেও না শিওর না, এটা তো আমরা রিয়েল ডিটেইলসে যাইতাম পারতাম না, খালি মাতিমু জেনারেল কথাটা বুঝাই। হক ভাই, প্রোগ্রাম হয়ে গেছে প্রায় নিয়ারলি আপনার 11:30 তনে 1:30। না না, এটা তো ঠিক আছে, আমি কইয়া 2 ঘন্টা হয়ে গেছে একটা ফত বার করতে হইলো যে ফ্যাক্ট আপনারা কিন্তু মানে টু দা পয়েন্ট মারতে হইবা আর কি, কারণ 2 ঘন্টা যে কম নিতে গেছে আমরা নিজেও কইতে পারি না, বুঝছেন? আমরা তো টু দা পয়েন্ট মারতি, আর কারণ যে প্রবলেমের যে সাইজ আর কি এত বেশি, জি জি, আমরা যদি টু দা পয়েন্ট টু মারতি আরো 4 ঘন্টা, তবুও এটা লাগতো না যে সময় গেছে ভাই না। আমরা নেক্সট উইক ইনশাআল্লাহ মাতমু হক ভাই, নেক্সট উইক না নেক্সট উইক মাতমু। না না, একটা ব্যাপার একটা তো তুমি খালি পলিটিক্যাল স্লোগান হিসেবে মাতিলে হইতো না, এই দেশের কনস্টিটিউশন আছে, ডিউ প্রসেস আছে না, ডিউ প্রসেসের ভিতরে যারা অ্যাকাউন্টেবল, যেমন কাউন্সিলর আছে যে মাতি, কারণ দে আর অ্যাকাউন্টেবল আন্ডার ডিউ প্রসেস, এমপি দে আর অ্যাকাউন্টেবল আন্ডার ডিউ প্রসেস, চিফ এক্সিকিউটিভ দে আর অ্যাকাউন্টেবল আন্ডার ডিউ প্রসেস। এখন নিউয়াম কাউন্সিলর রুকসানা ফয়াজটাকে লইয়া যতগু তলে দিয়ে আছেন হলটি বেইমানি মাতিছ অন দি রেকর্ড, আমি তোমার কইছি আজকে খালি কইয়া না, আগেও কইছি, এবং তারারে আমি যে নোটিশ দিছি তুমি জানো, তারা নোটিশর একনলেজ করছে, তোমার কাছে কপি আইছে না, কপি পাঠাইছি। গতিকে তুমি ডিসাইড করতে হবে এজ এ প্রেজেন্টার অফ দিস প্রোগ্রাম না, তুমি নি সাইটরা একটা সহকর্তায় যে মানুষে দেখতো না, তুমি সাইটরা মেক এ ডিফারেন্স, এইটা হইলো কথা, বুঝছে তোমার চেয়ে যেটা।
থ্যাংক ইউ হক ভাই, থ্যাংক ইউ। আমি যেটা চাইলাম, আমি অনেস্টলি আমি কই আপনার, আমি ডিফারেন্স চাইলাম, আমি মানে ডিফারেন্স চাইলাম, কারণ আমি চাইলাম যে কমিউনিটির যেসব মানে খাম যেগুলো হওয়ার আসল খামগুলো হইতো কমিউনিটির, আপনার মানে আওয়ামী লীগ বিএনপি আর কবিতা হইয়া বুঝছেন নি, আস্থা কমিউনিটির উল্টাইয়া দিলার মানুষে, কিন্তু রিয়েল ইস্যু লইয়া মানুষে মাতেন না, বুঝছেন নি। আমি চাই যে রিয়েল ইস্যু লইয়া মারতো, মানে সবে মাত্রা, আপনারা যেন মাত্রা সবে মাতবা আশা করি। আজকে আমরা মানে আজকের মতো আমরা প্রোগ্রাম শেষ করতাম চাইলাম হক ভাই। মুস্তাক ভাই নেক্সট উইক ইনশাআল্লাহ মাত হইব। আপনি আপনি কিছু হইতানি, যদি আধা মিনিটে কিছু হইলেন তো হই দুগা। হ্যালো জি মুস্তাক ভাই। শুয়েব ভাই, জি আমার কাউন্সিলর যারা জি একটু তেরাবতে আটরা আর কুনাহাটিয়া চলটা, এরা আল্লাহর ওয়াস্তে ওখানে তারার চোখ মুখ কুলুক দন, চোখ খান কুলুকা দন, কুলিয়া তারা হোল হার্টেডলি কমিউনিটিরে সাব হরুকা দন। যদি তারা কোনো ধরনের বাধা পাইন, আমরা সারা কমিউনিটি তারারে সাপোর্ট দিব। কমিউনিটির লোকে বেইমানিটা হরুকা না তো, সবর কথা করাম না, যারা এটা করা এরারে করাম, কিন্তু এটা আপনারা নিজের বেচন্যা জন্য নিজের আত্মা বেচিলে মানুষের আর কোনো দাম থাকে না। আর একদিন না দিন মানুষ এটা টের পায়, টের পাওয়ার পরে তখন এক টাকার বেকার থাকতো না। থ্যাংক ইউ মুস্তাক ভাই। জি মনির ভাই কইলুগা। আমার মনে হয় আপনি সাকসেসফুলি আপনি আপনার যে আমাদের থট প্রভোকিং যে কোয়েশ্চেন এবং আপনার যে পারপাস কমিউনিটির জন্য কিছু করা, আমার মনে হয় আপনি আজকের উপস্থাপক হিসাবে অনেকটা সাকসেসফুল। থ্যাংক ইউ মনির ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খালিস ভাই। ধন্যবাদ। আপনার যে আমরা সুযোগ দিলাম মনের কথা কইবার লাগি, আর কইতাম আরাম খামাও কার নাও, যতদিন দিলেন সুযোগ যে বা যেন দিবা আমরা কইতে থাকবো। বাকি খবরের মালিক আল্লাহ, আর দোয়া করি আপনি আমরা একটু সাহায্য করুকা, আমরা যে বাটে মেয়রিটিটা হরাইতাম পারি এটা আমরা থাকি। থ্যাংক ইউ হক ভাই। জি সিগনেচার কালেক্ট করবার লাগে আমার হয়েছিল পয়লা প্রোগ্রাম 28 মে, আমি তো সিগনেচার সেট আপ করলাম, এটা কি হইল? এটা আমরা মাতমুনি প্রোগ্রাম পরে আমরা মানে জহর মুনে এটা পরে মাতমুনি হক ভাই। আর ওই সিগনেচারের ব্যাপারে মানে খালিস ভাই যেটা কইছেন আর আপনি যেটা কইছেন যে জ্বর কিতার এটারে কিতা হয় অনলাইন পিটিশন, ওটার ব্যাপারে পরে মাতমু আমরা, বা নেক্সট প্রোগ্রামে মাতমুনি আমরা। খালিস ভাই, হক ভাই, মনির ভাই এবং মুস্তাক ভাই, আপনারা চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং কমিউনিটির বিভিন্ন ইস্যুতে আপনারা কথা বলেছেন, হাউজিং এর ব্যাপারে আমরা কথা বলেছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান আমরা করি এবং এইসব প্রোগ্রামে আমরা আলাপ আলোচনা করি এবং কমিউনিটির বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলি। আমি যেটি আজকে যে বিষয়গুলো এখানে উত্থাপন করেছি এবং হক ভাই, খালিস ভাই এবং মুস্তাক ভাই, মনির ভাইরা তারা আলোচনা করেছেন, আমি চাই আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যে পার্টি করেন, আমাদের কোনো আপত্তি নাই, সেটা আমাদের কোনো কিছু যায় আসে না। তবে লোকাল যে ইস্যুগুলো রয়েছে সেগুলোকে আপনারা ফোকাস করবেন এবং সেগুলোকে ফোকাসের মাধ্যমে আমাদের লোকাল ইস্যুগুলার যেসব সমস্যা রয়েছে সেগুলার সমাধান করার জন্য আপনারা এগিয়ে আসবেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।